ঘটনাটি ওনার চাচা অর্থাৎ ওনার বাবার চাচাতো ভাইয়ের মুখ থেকে উনি শুনেছেন। তার নাম হচ্ছে হাসান উদ্দিন মোল্লা। আর ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম জমির আলী। এই জমির আলী হচ্ছেন হাসান উদ্দিন মোল্লার প্রতিবেশী। ঘটনাটি যখন ঘটে এক্সাক্ট সালটা বলতে না পারলেও এটা 1980 থেকে 85 মধ্যবর্তী কোন একটা সময় হয়েছিল। এই যে জমির আলী, উনি পেশায় একজন কাঁচামাল বিক্রেতা ছিলেন। প্রতিদিন তার বাড়ি থেকে বিভিন্ন হাটে গিয়ে কাঁচামাল বিক্রি করতেন। একটা বাজারে তো হাট সপ্তাহে একদিন বা 2 দিন হয়, এরকম সপ্তাহব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু হাট হয়। কোনো হাট যদি শনিবার হয়, আর একটা জায়গায় কোনো জায়গায় হাট হচ্ছে রবিবার, আর একটা জায়গায় হাট সোমবারে। তো এইভাবে কিন্তু উনি ঘুরে ঘুরে হাটে গিয়ে সবজি বিক্রি করতেন। সকালবেলা বেরিয়ে যেতেন, বাসায় আস্তে আস্তে সন্ধ্যার পর বা এশার ওয়াক্ত হয়ে যেত। তো ঘটনাটি মূলত যেই রাত্রে ঘটে, ওই দিনের বেলা জমির আলী এবং তার খুব কাছের বন্ধু, প্রতিবেশী, পাশাপাশি বাড়ি, সেই বন্ধুর নাম হলো আব্দুল হক মিয়া। তো এই জমির আলী এবং আব্দুল হক মিয়া শিবরামপুর হাট নামক একটা জায়গায় কাঁচামাল বিক্রি করতে গিয়েছেন। তো ওখানে সবকিছু বেচা কেনা শেষ হতে হতে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। ওই সময় অবশ্য বর্ষাকাল ছিল। আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে ওনারা রওনা দিতে শুরু করেছেন। দুর্ভাগ্যবশত হঠাৎ করেই ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের কবলে পড়ে একটি জায়গায় তাদেরকে আশ্রয় নিতে হয়। ওখানে শুধু এই জমির আলী এবং তার বন্ধু আব্দুল হক মিয়া ছিলেন বিষয়টা এরকম না, আরো তার মতো অনেকেই ছিলেন আর কি। তো ওখানে আশ্রয় নিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো অবস্থান করেন। আস্তে আস্তে ঝড় কমে আসে। বেশি সময় ঝড় ছিল না, সন্ধ্যার আগেই ঝড় মোটামুটি কমে যায়। ওনারা তখন ওখান থেকে রওনা দিয়ে মাসাইল নামক একটা গ্রাম রয়েছে সেখানে চলে আসেন। তখনও কিন্তু ওনাদের সাথে আরো অনেক লোকই ছিলেন যারা তাদের মতোই ব্যবসা করতেন আর কি। একজনের সাথে আরেকজনের কিন্তু দেনা পাওনা থাকে কিছু। তারা নিজেদের মতো করে দেনা পাওনা বুঝে নিয়ে যে যার মতো করে বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আর জমির আলী এবং তার সাথে থাকা তার বন্ধু আব্দুল হক মিয়া যখন বাড়ির কাছাকাছি আসেন, তখন তাদের শরীরে তো আসলে যে কাদা, তারপর তাদের যেই মাথায় যে টুপরি থাকে, যে টুপরির মধ্যে কাঁচা তরকারি রাখেন, এগুলো তো কাদা টাদা লেগে গিয়েছে, এগুলো তো ধোয়ার প্রয়োজন। তো ওনাদের বাড়ির কাছাকাছি বেশ মোটামুটি বড় সাইজের পরিত্যক্ত একটি পুকুর ছিল। এটা সম্পূর্ণরূপেই পরিত্যক্ত বলা যায়, মাঝে মাঝে কেউ কোনো বিশেষ কাজে ব্যবহার করেন আর কি, কিন্তু রেগুলার না। আর তখন তো বর্ষাকাল ছিল, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই পুকুরের পানিও বেশ বৃদ্ধি পেয়েছে, অনেকটা ভরেই গেছে বলতে হবে। এই জমির আলী এবং আব্দুল হক মিয়া চিন্তা করেন, যেহেতু পুকুরে পানি এখন বেড়ে গেছে, আর এই যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কাদা টাদা লাগছে জামা কাপড়ে, টুপড়িতে লাগছে, পায়ে লাগছে, তো এই পানি থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই, আমরা টুপড়িটাও ধুয়ে নেই। তো যে কথা সেই কাজ, ওনারা দুজনে মিলে পুকুরের কোনায় গিয়ে তাদের শরীরে থাকা কাদা মাটি এবং মাথায় করে আনা ওই টুপড়িটা ধুতে শুরু করেছেন। কয়েক মিনিটের মধ্যেই তারা দুজনেই খেয়াল করলেন যে পুকুরের অপর প্রান্ত থেকে, ঝোপঝাড়ের ভিতর থেকে কেউ একজন কি করলো, এসে পুকুরের ঢাল বেয়ে নেমে পুকুরের পানিতে কিছু একটা ধুচ্ছে। পানিতে কোনো কিছু ধুলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দই আসছে। ওই মুহূর্তে জমির আলী উনি বলে উঠলেন, এই কে ওখানে? কদম মিয়ার মা না আপনি? তো এই যে কদম মিয়ার মা, ওনার বাড়িও কিন্তু এই জমির আলীর বাসার কাছাকাছি। উনি আবার কি করেন, ওই হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালেন। ওনার মুরগিগুলো ওই পুকুরের চারদিক দিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, আর ওনার হাঁসগুলো পুকুরের পানিতে সারাদিনই সাঁতার কাটে। ওই পুকুরের ভেতরে থাকা শামুক, তারপরে ঝিনুক বা অন্যান্য কেঁচো, এই জিনিসগুলো খায় আর কি। আর মাঝে মাঝে কিন্তু এই কদম মিয়ার মা উনি এসে ওনার কিছু কিছু জিনিস ওই পুকুরে মানে পরিষ্কার করেন। সেই হিসাবে কিন্তু ওই পুকুরের যে কয়েকজন ব্যবহারকারী, তার মধ্যে এই কদম মিয়ার মাও একজন। তো ওই সময়ে কিন্তু কদম মিয়ার মার আসার কথা না, তখন কিন্তু রাত হয়ে গেছে। তো যখন এই যে জমির আলী উনি যখন বলেছেন যে কদম মিয়ার মা না আপনি, কিন্তু ওই পাশ থেকে কোনো কথা ভেসে আসে না। মানে সেই
সে তার মতো করে কাপড় চোপড় বা কোনো কিছু ধুচ্ছে আর কি। এরপর এই যে জমির আলী চাচা আবারও বলে ওঠেন, ও চাচি, এত রাতের বেলা এগুলো ধুতে আসছেন, এত রাতের বেলা আসছেন কেন? দিনের বেলা সময় পান নাই? এরপরও ওই পাশ থেকে কোনো জবাব আসে না। জমির আলী একই কথা 2-3 বার বলে। তখন পাশ থেকে এই যে আব্দুল হক মিয়া জমির আলী চাচাকে বলেন যে, এই জমির চাচির তো বয়স হয়েছে, মনে হয় কানে শুনতে পায় নাই। তখন জমির আলী বলেন যে, আরে চাচি এত রাতের বেলা এখানে ধুতে আসছে, সারাদিন মনে হয় সময় পাই নাই, কারণ কাপড় চোপড়ও ধুচ্ছে, আবার দেখে হাড়ি পাতিলও ধুচ্ছে। এখন এই জিনিসগুলো ধুয়ে উপরে উঠতে তার কষ্ট হবে, ওখানে তো ঘাট নাই, আর বৃষ্টি টিষ্টি হয়েছে, ওই পুকুরের ঢালটাও কর্দমাক্ত হয়ে গেছে, আবার পড়ে যেতে পারে, বয়স্ক মানুষ। তো আমি গিয়ে ওনাকে একটু তুলে দিয়ে আসি বা বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, তুই পরিষ্কার হয়ে নে। এইটা এই জমির আলী চাচা আবার আব্দুল হক মিয়াকে বলেন। তা আব্দুল হক মিয়া বলেন, আচ্ছা ঠিক আছে, বাড়ির কাছাকাছি তো চলে আসছি, তুই যা, চাচিকে উঠাই দিয়ে তাকে বাড়ি পৌঁছাই দিয়ে তুই বাসায় চলে যা, আমি আমার মতো করে বাসায় চলে যাচ্ছি। আব্দুল হক মিয়া দেখলেন যে জমির আলী চাচা ওনার টুপিটা হাতে নিয়েই পুকুরের আইল ধরে ওই পাশটাতে চলে যাচ্ছেন। তো এটা দেখার পরে আব্দুল হক মিয়া যিনি, উনি ওনার মতো করে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিলেন, হঠাৎ করে প্রচন্ড চিৎকার। এই চিৎকার কার? এই যে জমির আলী চাচার। তো তার বন্ধুর এই চিৎকার শুনে উনি তো তার এই টুপরি ফেলেই দৌড়ে পুকুরের উপরে উঠে গেছেন, খুঁজছেন যে চিৎকারটা আসে কোথায়। উনি ওই চিৎকারের উৎস ধরে কিছুটা এগিয়ে গিয়ে দেখেন যে এই যে জমির আলী চাচা, উনি এলোমেলো দৌড়াদৌড়ি করছেন অন্ধকারের মধ্যে। তবে যতটুকু চাঁদের আলো, যদিও বর্ষার সিজন ছিল, ঝড় হয়েছে বিকালের দিকে, মাঝে মাঝে আসলে চাঁদ উকি দিচ্ছিল, তাতেই দেখতে পাচ্ছিলেন যে এই যে জমির আলী চাচা উনি দৌড়াচ্ছেন। তো এই আব্দুল হক মিয়া উনিও তার বন্ধুকে ধরার জন্য দৌড়ানো শুরু করেছেন। একটা পর্যায়ে যখনই এই জমির আলী চাচাকে উনি টাচ করেছেন বা ধরে ফেলেছেন, সাথে সাথেই এই জমির আলী চাচা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যান। যেহেতু বাড়ি কাছেই ছিল, দ্রুত তাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেন। বাড়ির লোকজনও চলে আসে। তখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে। তবে উনি খুব আতঙ্কিত ছিলেন, আর মনে হচ্ছে এতটা ভয় পেয়েছেন উনি কথাই বলতে পারছেন না। আর জ্ঞান ফেরার পর উনি পরিবারের সদস্যদেরকেও ঠিক মতো চিনতে পারছেন না, একা একা বিড়বিড় করে কি যেন বলছেন নিজে নিজে। তখন এই আব্দুল হক মিয়া এই জমির আলী চাচার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন যেন ভয়ের কোনো কারণ নাই, মনে হয় কোনো কিছু দেখে ভয় পাইছে, আমি একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসি। তো হুজুর এসে জমির আলীকে রুকিয়া করবে এবং পানি পড়া দেবে। তো হুজুর আসেন, ডেকে নিয়ে আসা হয় আর কি পার্শ্ববর্তী একটা মসজিদ থেকে। উনি এসে কিছুটা রুকিয়া করেন, ওনার যতটুকু জানা ছিল পানি পড়া দেন। এতে করে জমির আলী কিছুটা স্বাভাবিক হয়। আব্দুল হক মিয়া ও তার পরিবার জমির আলীকে পরবর্তীতে জিজ্ঞেস করে যে কি হয়েছিল রে ভাই, বিশেষ করে এই আব্দুল হক মিয়া, যে তুই কি এইভাবে দৌড়াদৌড়ি করলি কেন? আমি তো ছিলাম ওইখানে, হঠাৎ তুই এদিক গেলি এই কদম মিয়ার মাকে সাহায্য করার জন্য, তখন কি হলো, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি কেন করলি? তো এই একই প্রশ্ন তার পরিবারের সদস্যদেরও ছিল। তখন এই জমির আলী চাচা বলেন যে উনি কদম মিয়ার মা ভেবে যখনই ওই বৃদ্ধা মহিলার কাছাকাছি গিয়েছেন, তার থেকে 2-3 হাত যখন দূরে আছেন, তখন দেখতে পান যে খুবই বিভৎস এক বৃদ্ধা নারী একটি আস্ত কালো ছাগলকে চিবিয়ে খাচ্ছে। আর উনি এটাও স্পষ্টভাবে দেখেছেন যে ওই ছাগলের মাথাটা তখন এই বিভৎস বৃদ্ধা মহিলার মুখে, ঘাড় থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে, আর ওই ছাগলের 4টি পা পানির মধ্যে নড়াচড়া করছে, ছটফট করছে। মানে তখনও ওই ছাগলটা হয়তোবা মরে নাই এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে মাথা ছিঁড়ে ফেলেছে। টান দিয়ে ছেঁড়ার পর শরীর ছটফট করে না, ওইরকম ছটফট করছিল। আর ওই অবস্থায় কিন্তু মাথাটা, মানে পুরো মাথাটাই কামড় দিয়ে ধরে রেখেছে ওই বৃদ্ধা মহিলা। যখন এই জমির আলী চাচা ওই দিকটাতে গিয়েছেন, তখন নাকি ওই বৃদ্ধা মহিলা তার মুখ থেকে মাথাটা নিচে ফেলে দিয়ে বলছে, তোর এত বড় সাহস, তুই ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছিস যে আমি কি করি এইটা দেখতে।
এটা বলার পরপরই ওই বৃদ্ধা মহিলাটা উঠে দাঁড়ায়, বিদঘুটে একটা হাসি দেয়। এই দৃশ্য দেখে উনি চিৎকার করতে করতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকেন। কোন দিকে যে উনি দৌড়াচ্ছেন এটা ওনার কোনো খেয়াল নাই। তখন তার কাছে হঠাৎ করে মনে হয় যে কেউ তাকে ধরে ফেলেছে। এরপরে ওনার আসলে আর কিছু মনে নাই, সেন্সলেস হয়ে যান। তখন তো এই যে আব্দুল হক মিয়া উনি ধরে ফেলেছিলেন আর কি। তো যাই হোক, এই ঘটনা ঘটার সপ্তাহখানেক পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর জমির চাচাও যে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন বিষয়টা এরকম না, উনিও স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, আবার উনি স্বাভাবিক কাজকর্ম করছিলেন। পরিবারের সদস্যরাও মনে করেছিল যে ভয় পেয়েছেন, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, যেহেতু পরবর্তীতে আর কোনো সমস্যা হচ্ছিল না। তো এই ঘটনার সপ্তাহখানেক পর থেকে শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। এক রাত্রে জমির আলী চাচা ঘুমিয়েছিলেন তার ঘরে। গভীর রাতে হঠাৎ করে কোনো কিছুর ধস্তাধস্তির আওয়াজে এই জমির আলী চাচার ঘুম ভেঙে যায়। জমির আলী চাচা ঘুম থেকে উঠে কিসের ধস্তাধস্তি হচ্ছে এই জিনিসটা দেখার জন্য ঘর থেকে বের হন। ঘর থেকে বের হয়ে দেখেন তার বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা একটি ছাগল পড়ে আছে। তখন তো জমির আলী চাচা চেঁচামেচি শুরু করেন। তার চেঁচামেচি শুনে পরিবারের সবাই ঘর থেকে বের হয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় উঠানে শরীর থেকে মাথা বিহীন একটি ছাগল পড়ে আছে। এটা তারই ছাগল, মানে এই জমির আলী চাচারই ছাগল। এই দৃশ্য দেখে পরিবারের সবাই বুঝে যায় ঘটনা কিন্তু অস্বাভাবিক। কারণ হলো জমির আলী চাচা যখন ওই বৃদ্ধা মহিলাকে দেখেছিলেন তখন কিন্তু ওই বৃদ্ধা মহিলা একটি ছাগল খাচ্ছিলেন, আর সেই ছাগলটার মাথা ছিঁড়ে উনি মুখের মধ্যে যখন দিয়েছেন তখন কিন্তু জমির আলী চাচা দেখেছেন। একই ঘটনা এখানেও তো হলো, একটি ছাগল, সেটার মাথা নাই, উঠোনে পড়ে ছটফট করছে। আসলে ওই ঘটনার সাথে এই ঘটনার একটি কানেকশন রয়েছে, এটা কিন্তু পরিবারের সবাই বুঝতে পেরেছিলেন। ওই দিনের মতো রাতের বেলা ওনারা ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু তার থেকেও বেশি মনে কষ্ট পেয়েছিলেন। ওনারা গরিব মানুষ, দীর্ঘ সময় ধরে এই গরু ছাগল লালন পালন করেন, বিশেষ করে কুরবানি ঈদের আগে সেটা বিক্রি করবেন, বেশি টাকা পাবেন, এই চিন্তা থেকে কিন্তু পশুপালন করেন ওনারা। সেখানে একটি ছাগল এইভাবে যদি মারা যায় এটা তো ওনাদের জন্য কষ্টের কারণ। ভয়ও পেয়েছিলেন, মনে কষ্ট পেয়েছিলেন। ওই রাত্রের মতো বিষয়টা তারা মেনে নেন। দ্বিতীয় রাত্রে একদম সেম ঘটনা ঘটে। গভীর রাত্রে হঠাৎ করে কোনো কিছু ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান তারা। এইবার যে শুধু জমির আলী আগে শুনেছেন বিষয়টা এরকম না, একসাথে আরো অনেকেই শুনেছেন তার বাড়ি। তখন তারা যখন বের হয়ে আসেন এসে দেখেন আর একটা ছাগলের সেম অবস্থা, সেটা ছটফট করছে, সারা উঠোন রক্তে ভরে গেছে। মনে হচ্ছে এই ছাগলটা উঠোনের এক পাশ থেকে আর এক পাশে ছটফট করতে করতে গিয়েছে, আর রক্তে উঠোন সয়লাভ হয়ে গেছে। ওই রাত্রেও আরেকটি ছাগলের মর্মান্তিক মৃত্যু ঘটে। তৃতীয় দিন রাতের বেলা আবার সেই ধস্তাধস্তির আওয়াজ। এবার মনে হচ্ছে ধস্তাধস্তিটা একটু বেশি হচ্ছে। এবার জমির আলী চাচার ঘুম ভেঙে যায়। উনি ঘর থেকে বের হয়ে আসেন, এসে দেখেন যে উঠোনে কালো কুচকুচে এক বৃদ্ধা মহিলা একটি ছাগলকে চিড়ে খাচ্ছে। মাথা যে ছিঁড়ে ফেলেছে বিষয়টা এরকম না, ওই ছাগলের বুকের এখান থেকে ছিঁড়ে ফেলেছে, ভেতর থেকে কলিজা এগুলো খাচ্ছে বলে মনে হচ্ছিল। এই দৃশ্য দেখে জমির আলী চাচা ভয় পাওয়ার থেকে ওনার বেশি রাগ হয়েছিল যে আমি গরিব মানুষ, এই জিনিসটা বারবার আমার ক্ষতি করছে, আমার দুইটা ছাগল এর আগে মেরে ফেলেছে, এখন আবার আর একটা ধরেছে। তো এটা দেখার পর উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন এবং বলেন যে এই বেটি, তুই আমার পিছনে লাগছিস কেন? আমার ক্ষতি করে তোর কি লাভ হচ্ছে? যা বেরো এখান থেকে। এইভাবে উনি ধমক দেন। আর এদিকে এই জমির আলী চাচার চিৎকার শুনে ওই কালো কুচকুচে নারী অবয়বটি রক্তাক্ত ছাগলটি উঠোনে ফেলে রেখে হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে ওই পরিত্যক্ত পুকুরের ঝোপের দিকে চলে যায়। এদিকে জমির আলী চাচার চিৎকারে বাড়ির সবাই বের হয়ে এসে দেখেন যে আরো একটি ছাগল মৃত অবস্থায় উঠোনে পড়ে আছে। তো জমির আলী চাচা আসলে ভয়ে
শরীর কাঁপছে এরকম না, ওনার রাগে শরীর কাঁপছে। ওনার ইচ্ছা করছিল যে দা একটা নিয়ে ওই বৃদ্ধা মহিলা যে অবয়বটা ওইটার ঘাড়ে একটা কোপ বসিয়ে দেবে। মানে রাগ যখন মানুষের হয় তখন কিন্তু ভয় কাজ করে না, ভয়ের ঊর্ধ্বে উঠে যায়, এমন একটা অবস্থা। জমির আলী চাচার অবস্থা ওরকমই হয়েছিল। তো যাই হোক, পরিবারের সদস্যদেরকে উনি বলেন যে ওই রাত্রে কদম আলীর মা ভেবে বা কদম মিয়ার মা ভেবে যাকে উনি সাহায্য করার জন্য গিয়েছিলেন সেই মহিলাকে উনি উঠোনে দেখেছেন। তার মানে হচ্ছে আগে যে দুটো ছাগলকে হত্যা করা হয়েছে সেটাও এই মহিলারই কাজ। এখন এটা সমাধান কি? সমাধান তো করতে হবে। এই যে জমির আলী চাচা, ওনার এক বোনের বিয়ে হয়েছিল পুরান ঢাকার লালবাগে। তো উনি কি করেছেন, সকালবেলায় লালবাগে চলে আসছেন। এসে ওনার বোনের বাসায় যাওয়ার পর বোনের হাজবেন্ডের সাথে উনি কথা বলেন। তো পুরান ঢাকার লালবাগে বেশ বড় একটা মসজিদ রয়েছে, মসজিদের নামটি ফাইজান রহমান ভাই আমাকে বলতে পারেন নাই। তো ওই মসজিদের একজন হুজুরের সাথে ওনার বোনের হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক ছিল। সেই হুজুর এই ধরনের বিভিন্ন কাজ করতেন। সেই হুজুরের কাছে এই বিষয়টা খুলে বলেন তারা। তো হুজুর বলেন যে আমাকে কিছুটা সময় দেন, আমি বিস্তারিত একটু জেনে নিই। তো হুজুর কিছুটা সময় নেন। মোটামুটি 10-15 মিনিট পর হুজুর আবার ওনাদেরকে ডাকেন। এই সময়ের জন্য উনি ভেতরে একটি ঘরে গিয়েছিলেন আর কি। তো সেখান থেকে ফেরত আসার পর হুজুর বলেন যে দেখেন, যেই জিনিসটাকে আপনারা দেখেছেন এটা অনেক বয়স্ক, খুব শক্তিশালী একটা বৃদ্ধা মহিলা জিন। কাঁচা মাংস খাওয়া ওর একটা নেশা। মূলত আপনি ওই দিন দেখে ফেলেছিলেন, ওকে বিরক্ত করেছেন, এই জন্যই ও এসে আপনাকে বিরক্ত করছে। এবং আপনার বাড়ির যে কয়েকটা ছাগল আছে, এই ছাগলগুলো খাওয়া শেষ করে বা মেরে ফেলে গরুগুলোকে ধরবে, আস্তে আস্তে মানুষগুলোকে ধরবে। এখন তো আমার বয়স হয়ে গেছে, এই ধরনের চিকিৎসাগুলো বা এই ধরনের সমাধানগুলো সেই জায়গায় গিয়ে করতে হয়। আমার পক্ষে এখন সেই জায়গায় যাওয়া সম্ভব না। আপনার বাড়িতে চলে যান, ইনশাল্লাহ এই সমস্যা ঠিক হয়ে যাবে। হুজুরের আশ্বাসে আল্লাহর উপর ভরসা করে এই জমির আলী চাচা বাড়িতে চলে আসেন। উনি যেই রাত্রে চলে আসেন ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি এবং আর কখনোই সমস্যা হয়নি। এই সমস্যাটার সমাধান ওই হুজুর কিভাবে করেছিলেন এটা জানা যায় না। এই হুজুর বাড়ি বন্ধও করেন নাই, কোনো তাবিজও দেন নাই, কোনো তেল পরা পানি পরাও দেন নাই। উনি যে কিভাবে এটা সমাধান করেছিলেন এইটা ওই হুজুর বলতে পারবেন। আল্লাহর রহমতে ওই বাসায় আর কোনো সমস্যা হয়নি। এমনকি ওই ঝোপঝাড়ের আড়ালে আর কখনোই ওই বৃদ্ধা মহিলাকেও দেখা যায়নি। হতে পারে হুজুরের সাথে থাকা জিনেরা ওই বয়স্ক শক্তিশালী বৃদ্ধা মহিলা জিনকে তাড়িয়ে দিয়েছে বা কিছু একটা করেছে, এই বিষয়ে কোনো কিছুই জানা যায় না। জমির আলী চাচা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, এখনো বয়স হয়ে গেছে। আর হাসানুদ্দিন মোল্লা চাচা, যিনি যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন, ওনারও বয়স হয়ে গেছে, শারীরিকভাবে অসুস্থ। ফাইজান রহমান তার জন্য আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি ওনারা সবাই সুস্থতার সাথে আরো দীর্ঘদিন এই পৃথিবীতে বিচরণ করুক এবং ওনাদের কাছ থেকে আরো যেন ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে পারি। এই বিষয়ে ফাইজান রহমান ভাইকেও আমি বলবো, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে যুক্ত হননি তাদের জন্য বলছি, এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি বেশ বড়ই বলতে হবে। আর এই ঘটনাটি মূলত একজন ফোরম্যানের কাছ থেকে এই ফিরোজ মাহমুদ ভাই সংগ্রহ করেছিলেন। মূলত এই ফোরম্যান ফিলিপাইনের একজন নাগরিক। তো উনি মূলত একটি ঘটনার প্রেক্ষাপটে ফিরোজ মাহমুদ ভাইকে ঘটনাটি শেয়ার করেছিলেন। সেটা হচ্ছে যে এই ফিরোজ মাহমুদ ভাই উনি যখন কাজ করেন তখন ছোট একটা ব্লুটুথ স্পিকারে আফটার দ্য হোল ওয়ার্ল্ড উনি শুনতে থাকেন, কাজ করেন। যেহেতু ওই ভাই যার নাম হচ্ছে ব্রাকো, এই ব্রাকো ভাই উনি তো আর বাংলা বোঝেন না, এই কারণে উনি যখন এগুলো শুনছিলেন দেখলেন যে কোনো বাজনা নাই, এটা কোনো গান না। ওনার কাছে বেশ একটু অবাকই মনে হলো
যে কি ব্যাপার, এটা গান না বা অন্য কিছু না, এ কি শোনে। তখন মূলত ওনাকে প্রশ্ন করেন ফিরোজ মাহমুদ ভাইকে যে এটা কি। তখন ফিরোজ মাহমুদ ভাই বলেন যে এটা সত্য ভয়ের ঘটনার একটি চ্যানেল, আফটার দ্য হোল ওয়ার্ল্ড। আর মধ্যপ্রাচ্যে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই রয়েছেন যারা এই চ্যানেলে ঘটনা পাঠান। এভাবে ওনাকে অতি সংক্ষেপে এই বিষয়টা বর্ণনা করেন। তখন ব্রাকো ভাই বলেন যে আরে তাই নাকি, এরকম ঘটনা প্রচারিত হয়, তা আমারও তো পরিবারের একটা ঘটনা আছে। তখন এই ব্রাকো ভাই ফিরোজ মাহমুদ ভাইকে ঘটনাটি শেয়ার করা শুরু করেছেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ঘটনা কিন্তু উনি একবারে বলেন নাই, থেকে থেকে বলেছেন, মাঝে মাঝে বলেছেন। এই ঘটনার মাঝখানে, মানে এইটা যখন সময় নিয়ে উনি লিখছিলেন, এর ভিতরে কিন্তু এই ফিরোজ মাহমুদ ভাইয়ের একজন নিকট আত্মীয় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর মাঝখানে এই ব্রাকো ভাই অসুস্থ হয়েছেন, দীর্ঘ গ্যাপ ছিল। এইভাবে বেশ সময় নিয়ে এই ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন। মূলত এই ঘটনা লিখতে লিখতে এই ফিরোজ মাহমুদ ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার, চলুন এইবার আমরা চলে যাব ঘটনাতে। তো এই ব্রাকো ভাইকে মূলত ঘটনাটি ওনার দাদা বলেছেন। ঘটনার সময়কাল 1950-এর দশকের কোন একটা সময় বা শুরুর দিকেই হবে আর কি। তো তখন ওই এলাকাতে একটা ঘটনা ঘটেছিল, মূলত ফিলিপাইনের সেবু প্রদেশের বোগো শহরের কোন একটা গ্রামে। মূলত এই ব্রাকো ভাইয়ের পরিবার, ওনারা মধ্যবিত্ত একটা পরিবার ছিল। আর মূলত বলা চলে যে ওই জায়গাতে একটা পরিবার ছিল, ওই সময়ের কথা বলছি, মানে 1950-এর দশকের শুরুর দিকে। তার নাম ইয়াংসু, তার স্ত্রী মেলি এবং ইয়াংসুর বৃদ্ধ মা মেলেকো, তাদের একটা ছেলে নাম ফুয়াং এবং এক মেয়ে ওলেলি তার নাম। ওই এলাকার নাম যেরকম আর কি, এই যে ইয়াংসু, মেলি, মেলেকো, ফুয়াং, ওলেলি, এটা ওখানকার নামের ধরন আর কি। এই ইয়াংসু উনি ছিলেন জেলে, একটি ছোট্ট নৌকা নিয়ে সারা রাত নদীতে মাছ ধরে বিক্রি করে বাজার করতেন। এইভাবেই সংসার চলছিল আর কি। তো এক রাতে উনি মাছ ধরতে গিয়েছেন, জাল ফেলে আবার বাড়িতে চলে আসতেন, আবার অনেকক্ষণ পরে গিয়ে ওই জালগুলো তুলতেন, যেমনটা আমাদের এলাকায় বা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় আর কি। তো উনি জাল ফেলে বাড়িতে এসে রাতের খাবার খাচ্ছেন। হঠাৎ করে একজন লোক আসে, খুব ভালোভাবে বলে যে তোমার জালে একটা বোতল আছে, বোতলটা খুলে দাও, তুমি অনেক ধনী হয়ে যাবে, তোমার আর মাছ ধরতে হবে না তো কষ্ট করে। তো ইয়াংসু উনি দেখেন যে এই লোকটাকে উনি চিনতে পারেন না, এই এলাকার কেউ বলেও তার মনে হচ্ছে না। আর জালে বোতল বেঁধে গেছে, এটা এই লোক জানলো কিভাবে? এটা তো জানার কথা না, জাল তুললে না হয় বলা যাবে। তো এই লোককে ওইখানে গিয়ে জাল তুলছে। এই কৌতূহল থেকেই তাকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে জানেন যে আমার জালে এরকম একটা বোতল বেঁধে গেছে? আপনাকে তো কখনো আশেপাশে দেখি নাই। তো লোকটা নাকি খুব সুন্দরভাবেই বলে ওঠে যে তুমি আমায় চিনবে না, কিন্তু আমার কথা শোনো, আমার কথা শুনলে তুমি অনেক ধনী হয়ে যাবে। এইবার ইয়াংসু কিছুটা ভয়ে ভয়ে বলল, আমি তো মাত্র জাল ফেলেছি, তো খাবারটা খাই, তারপরে তুলি, আমাকে খাবারটা খেতে দেন। এই সব কথাই কিন্তু সেখানকার স্থানীয় ভাষায় হচ্ছিল, আমরা বাংলা ভাষায় বোঝার জন্য বলছি আর কি। তো যখন ওই খাবার দাবার খেয়ে জাল তোলার কথা বলছে ইয়াংসু, তখন ওই লোকটা কিছুটা রাগান্বিত হয়ে যায়, বলে তোমাকে ধনী হওয়ার কথা বললাম, গায়ে লাগলো না, আমি যেটা বলছি সেটা আগে করো। এ কথা বলতে বলতে নাকি ওইখানে আরো কিছু লোক এসে হাজির হয়। এবার তারা হুমকি সুরে বলছে, এই বেটা ওঠ, ভালো চাস তো এক্ষুনি ওঠ, উঠে ভালোই ভাবে বোতলটা খুলে দে, চল। তো ইয়াংসু উনি এরকম ধমক টমক খেয়ে, উনি আসলে ইয়াংসু তো উনি একদম নিরীহ মানুষ, হঠাৎ করে তাকে এরকম ধমক দিচ্ছে, উনি ভয়ে খাবার দাবার বন্ধ করে বলে যে ঠিক আছে চলেন তো, আপনাদের কি বোতল বুঝতে পারতেছি না, আপনাদের বোতল আপনাকে দিয়ে দিচ্ছি, চলেন। চলে যায় ওই লোকটার সাথে। কিছু লোক বাইরে দাঁড়ায় থাকে, বাইরে দাঁড়ায় বলতে ওই
যে নৌকাটা নিয়ে যখন যাচ্ছিল ইয়াংসু, একজন লোক সাথে যায়, ওই যারা এসেছিল, আর অন্য লোকরা ডাঙার উপর দাঁড়িয়ে আছে। তো যখনই ওই জালের কাছে আসলে ওই লোকটা দেখাচ্ছে ওই যে ওইখানে জালটা তো বেশ লম্বা ছিল, সে দেখাচ্ছে ওই যে ওইখানে চলো এরকম করে দেখা দিচ্ছে। তো যখন ওখানে যাওয়া হয়, তো ইয়াংসু ওই জালটা তোলে, দেখা গেল আসলে একটা বোতলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, তবে এটা গতানুগতিক কোনো কাচের বোতল বা এরকম কিছু না, মনে হচ্ছে একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি কোনো একটা বোতলের মতো। তো ওই বোতলটা ওই ইয়াংসু জাল উঁচা করে বলতেছে যে এই নেন খোলেন। ওই লোকটা বলছে আরে বেটা তুই খোল। তখন ইয়াংসু হাত দিয়ে জাল থেকে বোতলটা ছাড়ায়, তখন বলে দেয় নেন আপনাদের বোতল নেন তো, কিসের কি বোতল টোতল। তখন বলে যে না আমি ধরবো না, বোতলের মুখ খোল। তখন ইয়াংসু বলে যে এই কোথাকার কি বোতল টোতল, আমি বাবা এইসব খুলতে পারবো না, আপনাদের বোতল আপনারা নিয়ে যান তো, আমার এই ঝামেলার থেকে বের করেন, আমার কোনো টাকা পয়সা দিতে হবে না, আমার বড় লোক বানানোর দরকার নেই জান। তখন হঠাৎ করে দেখতে পায় যে ওই যে ডাঙায় যে লোকগুলো দাঁড়িয়ে ছিল, এরাও মনে হচ্ছে এই পানির কাছে চলে এসেছে এবং পানির উপর দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। যখনই পানির উপর দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে এরকমটা দেখেছেন ইয়াংসু, তখন তো উনি ভয় পাইছেন। আর দেখা গেল যে এই লোকগুলো মনে হচ্ছে হাতে বেশ কলস জাতীয় কিছু একটা রয়েছে, আর ওর ভিতর থেকে উজ্জ্বল আলোর মতো কিছু একটা বের হচ্ছে, চকচক করছে, এরকম আলো ছিটকে বের হচ্ছে, বোঝা গেল যে ওগুলোর মধ্যে মোহর রয়েছে। তখন ওই যে লোকটা নৌকায় ছিল সে বলছে ইয়াংসু বোতলটা খোল। তখন ইয়াংসু বলছে যে আপনাদের বোতল আপনাদের খুলতে সমস্যাটা কি, আপনারা খোলেন। তখন ওই লোকটা বলছে তোকে যেটা বললাম সেটা কর, এই বোতল আমরা খুলতে পারি না, তোকে বলছি তুই খোল। কি আর করা, একে তো ইয়াংসু ভয় পাচ্ছে, পানির উপর লোক দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, ওখানে যে খুব বেশি গভীর পানি ছিল এরকম না, হাঁটু পানি। তো ইয়াংসু একবার মনে হচ্ছে যে লোকগুলো পানির উপর দাঁড়িয়ে আছে, আবার মনে হচ্ছে না হাঁটু পানিতেই দাঁড়িয়ে আছে। সে নিশ্চিতভাবে কিছু আসলে বুঝতে পারছে না ওই সময়, যেহেতু ওই সময় রাত ছিল। ইয়াংসু অবত্যা ওই বোতলটা খোলার জন্য বোতলটা হাতে নিয়ে ওখানে ছিপিটা খুলবে, তখন মনে হলো ওইখানে মানে ইয়াংসুর নৌকায় হারিকেন জাতীয় একটা জিনিস ছিল, ওটার আলোতে মনে হলো যে প্রাচীন কোন একটা ভাষার সিলমোহর ওই বোতলের মুখের উপর রয়েছে। তো এটা খুলতে যাবে এমন সময় মনে হচ্ছে দূর থেকে 3-4 জন পণ্ডিত গোছের সন্ন্যাসী গোছের লোক দূর থেকে বলতেছে এই ইয়াংসু ওটা খুলিস না, পানিতে ফেলে দে, ঘোর অমঙ্গল নেমে আসবে তোর উপরে। যখনই এরকম আওয়াজ পেয়েছে ইয়াংসু ওইদিকে তাকিয়েছে, ইয়াংসু দেখলো এই যে 4-5 জন লোক পানির উপর দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছিল, এটা সা করে ওইখানে চলে গেল। যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে ওদেরকে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে ফেললো, এবং ছিন্ন ভিন্ন করে দেহের টুকরোগুলো মনে হলো পানিতে নিক্ষেপ করলো। এইটা দেখে ইয়াংসু তো পেয়েছে মারাত্মক ভয়, তখন বুঝতে পারছে যে সে কি বিপদে পড়ছে। নৌকায় বসে থাকা ওই লোকটা আবার বলছে ইয়াংসু শেষবারের মতো বলছি বোতল খোল। ইয়াংসু আর কথা না বাড়িয়ে দ্রুত বোতলটা খুলে ফেলে। যখন বোতলটা খুলে ফেলে ইয়াংসু তখন দেখে যে এই বোতলের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে এসেছে, আর এমন বিভৎস পৈশাচিক হাসি দিচ্ছে, এই হাসির শব্দে নদীর পার মনে হচ্ছে কেঁপে উঠছে। আর হাসিটা এতটা বিকট ছিল যে ইয়াংসুর এক কানের পর্দা ফেটে ভেতর থেকে রক্ত বেরিয়ে এসেছিল, এতটা ভয়ঙ্কর শব্দের হাসি। পাহাড়ের মতো এক অবয়ব বেরিয়ে আসে, পুরো দেহ ভর্তি মনে হচ্ছে চোখ আর লোম, সবগুলো চোখ পিটপিট করছে। একটা চোখের পলক ফেলে, আর একটা চোখ খোলা থাকে, আবার আর একটা চোখ পলক ফেলে, মনে হচ্ছে সবগুলো চোখ আলাদা আলাদা, সবগুলো একসাথে পলক ফেলে, বিষয়টা এরকম না। ওই অবয়বটার মাথাটা সিংহের মতো, কিন্তু মাথায় দুটো শিং রয়েছে, আর পা দেখে মনে হচ্ছে ঘোড়ার পায়ের মতো। ইয়াংসু ওইটা দেখে ওই নৌকার উপরই সেন্সলেস হয়ে যায়। ইয়াংসুর যখন হুঁশ ফেরে তখন সে নদীর পাড়ে তার নৌকায় পড়েছিল,
সে যখন উঠে হাঁটতে চেষ্টা করে, উঠে হাঁটতে পারছিল না। মূলত সে ওই নৌকাই পড়েছিল, এমনটা না যে তাকে কেউ উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে বিষয়টা, সে নৌকায় উপরে ওভাবে পড়ে আছে। তো হাঁটতে পারছিল না, মনে হচ্ছে তার শরীরে শক্তি নাই, একদমই শক্তি নাই, সে দুর্বল হয়ে পড়েছে। তো নৌকায় ওভাবে পড়ে আছে। ওই দিনের বেলাতে আরো কিছু লোকজন আসছে, তখন তারা ইয়াংসুকে ওইখান থেকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে। দুইজন লোকের উপর ভর করে ইয়াংসু বাড়িতে আসে। মনে হচ্ছে ইয়াংসুর হাঁটার শক্তিটাও নাই, আর তার শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে যে তার শরীরে কোনো রক্তও নাই। পরিবারের সদস্যরা যখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে ভাঙা ভাঙা কণ্ঠে ওই যে রাতের বেলা কি হয়েছে না হয়েছে সব কথা খুলে বলে, এবং তার জ্ঞান হারানোর আগ পর্যন্ত যা যা হয়েছে তখন তার যতটুকু মনে ছিল এগুলো সবাইকে খুলে বলে। পরিবারের সদস্যরা বুঝলো যে বিষয়টা ভালো না, তাড়াতাড়ি করে একজন বৌদ্ধ গুরুকে সেখানে নিয়ে আসা হয়। ওই এরিয়াটা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশ বড় একটা এরিয়া ছিল। তো আমরা বোঝার সুবিধার্থে কবিরাজ বলে সম্বোধন করি, যেহেতু আমরা এই শব্দটার সাথে বেশি পরিচিত। তো কবিরাজ প্রাথমিক চিকিৎসা দিয়ে বলে দেয় যে ইয়াংসুকে বাঁচানো অসম্ভব, কারণ তার শরীরে কোনো রক্তই নাই। এ লোক বেঁচে আছে কিভাবে? তার শরীরটা একদম রক্ত শূন্য। এ কথা শোনার সাথে সাথে পুরো বাড়ি জুড়ে কান্না আর শোকের ছায়া নেমে আসে। তো এর কিছুক্ষণ পর ইয়াংসু সেন্সলেস হয়ে পড়ে যায়, মানে বাড়ির ভিতরেই পড়ে যায়। তো কবিরাজ বলে যে আমি আরো পরে আসবো, দেখি কি করা যায়। মূলত ওই দিন যে সেন্সলেস হলো ইয়াংসু, ঘন্টা 7-8 মধ্যে তার আর জ্ঞান ফেরে নাই। পরবর্তীতে দেখা গেল তার শ্বাস প্রশ্বাস আর চলছে না, অর্থাৎ ইয়াংসু এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। ইয়াংসু মারা যাবার 6 দিন পর কবিরাজ এসে এক ভয়ঙ্কর তথ্য দেয়। যে তথ্য দেয় তা শুনলে যে কোনো মানুষ চমকে উঠবে। প্রিয় লিসেনার্স, আপনারাও চমকে উঠতে পারেন। চলুন, কি সেই ব্যাপারটা? ওই বোতলের রহস্যটা কি ছিল? কেন ইয়াংসু এভাবে মারা গেল? ও তো কোনো অপরাধ করে নাই। কবিরাজ উনি বলেন যে এখন থেকে প্রায় 700 বছর আগে কোনো এক আফ্রিকান তান্ত্রিক, যে কিনা শয়তানের ছেলে লাকুসের পূজারী ছিল, কিন্তু লাকুস পর্যন্ত পৌঁছাতে তার অনেকগুলো পিশাচ শ্রেণীর জিনকে খুশি করতে হতো, যারা কিনা আবার লাকুসের অনুসারী বা প্রজা, যারা লাকুসের জন্য কাজ করে। তাদের মধ্যে নিম্ন শ্রেণীর জিনদেরকে অনেক কষ্টে নরবলি দিয়ে খুশি করলেও লাকুসের পূজারীদের মধ্যে যারা শক্তিশালী বা ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী, এদেরই একজন ছিল হুদ্দা ঘুমায়েল। এই হুদ্দা ঘুমায়েল মূলত ইফরিত গোত্রের খুব শক্তিশালী একটা জিন। এই জিনটা মূলত রুহবন্দি বা দেহ সৌদা জাদুতে পারদর্শী ছিল। রুহবন্দি বা দেহ সৌদা মানে আমরা কিন্তু সৌদাপাতি করি না, দেহ সৌদা মানে রুহবন্দি, তো এটা একটা বিষয়, আর দেহকেও বিক্রি করে দিতে হয়। রুহবন্দি এটা হঠাৎ করে শুনলে পূর্বের যে আত্মাবন্দি এরকম না, কিন্তু আমরা ঘটনার মধ্যেই বুঝতে পারবো ব্যাপারটা আসলে কি। এটা খুব ভয়ঙ্কর এক পৈশাচিক কালো জাদু। যে এটা পারে সে জিনেদের সর্দার হয়ে ওঠে, যেন তেন জিনের সর্দার না, অনেক শক্তিশালী পিশাচ শ্রেণীর ইফরিত গোত্রের জিনেদের সর্দার হয়ে ওঠে। আর ইফরিত গোত্রের জিনেদের সর্দার মানে তো ভয়ঙ্কর কিছু। অনেক শক্তিশালী জিনও এদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না। হ্যাঁ, পারে কারা? যারা ধর্ম বিশ্বাসী, যারা শয়তানের অনুসারী না, যারা সৃষ্টিকর্তার উপাসনা করে, এরা শুধু এদের সাথে লড়তে পারে। এছাড়া কোনোভাবেই এটা অসম্ভব তাদের সাথে যুদ্ধ করে জেতা, কোনোভাবেই জেতা সম্ভব না। প্রিয় লিসেনার্স, এই রুহবন্দি দেহ সৌদা এই শব্দটা একটু মনে রাখবেন। এটা এক ভয়ঙ্কর কালো জাদু। এই জাদু করতে গিয়ে চুল পরিমাণ ভুল যদি হয়, নিজে সহ পুরো
এলাকা শ্মশানে পরিণত হবে, মানে একদম মৃত্যুপুরীতে পরিণত হবে। ওই যে আফ্রিকান তান্ত্রিকের কথা বললাম, এই আফ্রিকান তান্ত্রিক এই হুদ্দা ঘুমায়েলকে সে বশীভূত করার জন্য একটা কাজ করছিল। এই কাজের একটা অংশ রয়েছে, এই অংশটায় প্রত্যেকটা নিঃশ্বাস গণনা করতে হয়, প্রত্যেকটা নিঃশ্বাসে একটা করে মন্ত্র আওড়াতে হয়। ওই একই মন্ত্র বা ভিন্ন ভিন্ন মন্ত্র, এটা নিঃশ্বাস গুনে গুনে হতে পারে যে 1000টা নিঃশ্বাসে 1000 বার সেটা পড়তে হবে। তো ওই তান্ত্রিক নাকি এই নিঃশ্বাস গণনা করতে ভুল করেছিল, সাথে সাথে ওই তান্ত্রিকের ভয়ঙ্কর মৃত্যু হয়। এই যে জাদুটা বিশেষ করে এই যে নিঃশ্বাস গণনা তো একটা পর্যায়, শেষ পর্যায়ে বা কোনো একটা পর্যায়ে, তার আগে তো আরো কিছু জাদু করেছিল। এই জাদুগুলো করার জন্যও কিন্তু সে 1 যুগ ধরে সাধনা করছিল। 1 যুগ ধরে সাধনা করতে করতে বিভিন্ন ইফরিত শ্রেণীর জিনদেরকে বিভিন্ন বলি দিতে হতো, তাদের চাহিদা অনুযায়ী অনেক জিনিস দিতে হতো। আর ভোগ দেওয়ার পর বা তাদের চাহিদা অনুযায়ী জিনিস দেওয়ার পর ওই ইফরিত শ্রেণীর জিনেরা জিজ্ঞেস করতো যে তোমার কোনো ইচ্ছা আছে কিনা। তাই এক এক তান্ত্রিক এক এক ধরনের ইচ্ছা প্রকাশ করত। কিন্তু ওই তান্ত্রিকের ইচ্ছা ছিল লাকুসের দেখা পাওয়া। লাকুসের দেখা পাওয়া কিন্তু এত সহজ না। হুদ্দা ঘুমায়েলকে দিয়েই লাকুসের সন্ধান পেতে হবে তাকে, বা তার সাথে দেখা করতে হবে। এই জন্য যখনই ওই ইফরিত শ্রেণীর জিনেরা আসতো, ইচ্ছা পোষণ করত যে তার কোনো ইচ্ছা পূরণ করে দেওয়ার, তখন বলতো যে আমি লাকুসের দেখা পেতে চাই। তখন তারা বলতো যে লাকুসের দেখা পেতে চাও, ঠিক আছে, তাহলে হুদ্দা ঘুমায়েলকে বশীভূত করতে হবে, তাকে ডাকতে হবে, তাকে খুশি করতে হবে। আমরা হুদ্দা ঘুমায়েলকে বলবো, কিন্তু তাকে এত সহজে করা যাবে না, মানে বশীভূত করা যাবে, ডাকা যাবে না। এর বিভিন্ন প্রক্রিয়া আছে। তো বিভিন্ন ধরনের ইফরিত শ্রেণীর জিনেরা এসে সেই প্রক্রিয়াগুলো বলে দিত। যেহেতু ওই তান্ত্রিকের ইচ্ছা ওইটাই ছিল, ওই ইফরিত শ্রেণীর জিনদের কাছ থেকে কোনো কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল না। সে চিন্তা করছে যে লাকুসের সন্ধান পেয়ে যাই, লাকুসের মতো শক্তিশালী জিন যদি আমার উপর খুশি হয়ে যায়, তাহলে এই সমস্ত ইফরিত জিন তো আমার কাছে নস্যি, তাদের কাছ থেকে কোনো উপকার নেয়া বা তাদের কাছ থেকে আমি কোনো আমার ইচ্ছা পূরণ করব, এটার তো প্রয়োজন নেই। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ইচ্ছা আমি পূরণ করে ফেলতে পারবো লাকুসের মাধ্যমে। তো এই জাদুর আর একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে যে তার সমস্ত ইচ্ছেগুলো কোনো একটা 100 বছর বয়স হয়েছে এমন একটা গাছে নাকি লিখতে হবে। পরে সেই গাছের নিচে বসে 70,000 বার নিঃশ্বাস ছাড়ার সময় একটা নাম নিতে হতো। তো 70,000 বার, চিন্তা করুন প্রিয় লিসেনার্স, একবারও ভুল হওয়া যাবে না। ভুল হয়েছে তো মৃত্যু নিশ্চিত। মূলত এই কাজটা করার পর সেই জায়গা থেকে সোজা নিজের ঘরে এসে শুয়ে শুয়ে একটা মন্ত্র জপতে হতো। তখন নাকি শক্তিশালী ভয়ঙ্কর ইফরিত শ্রেণীর একটা জিন এসে তার শরীরে ঢুকতো এবং তার রুহকে বন্দী করে দিত। সে সহ 70,000 জিন তার শরীরকে নিজের আয়ত্তে নিয়ে নিত। তো এরকম করেই চলছিল, বা এটা একটা প্রক্রিয়া। যতদিন ওই ব্যক্তির হায়াত থাকবে ততদিন অবধি এই জিনগুলো তার ইচ্ছেগুলোর আঞ্জাম দিতে থাকবে বা ইচ্ছেগুলো পূরণ করতে থাকবে। ওই 70,000 জিন যখন ওই ব্যক্তির মৃত্যু হবে, তখন ওই যে তার যে শরীরটা, দেহটা, এই দেহটা 70,000 জিন সাথে করে নিয়ে যাবে। এটা হলো দেহ সওদা। আর এই যে রুহ বন্দি, যেটা, এই ব্যাপারটা আসলে কি? রুহ কি অন্য কোথাও নিয়ে গিয়ে বন্দি করবে? না, বিষয়টা আসলে এইরকম না। মূলত তার বডিটা হয়ে যায় 70,000 জিনেদের একটি বাসস্থান। তার দেহ থেকে যত ধরনের মন্ত্র সে বের করবে, মুখ দিয়ে বের করবে, সবগুলো বাস্তবায়িত হয়ে যাবে। অসাধ্য শক্তি হাসিল করা যাবে ওই দেহের মধ্যে। ওই দেহের মধ্যে তো 70,000 জিনও বসবাস করছে। আর রুহ বন্দি মানে তাহলে কি? আসলে রুহ শরীরের ভেতরেই থাকে, কিন্তু তার চিন্তা, তার এই রুহকে এমন ভাবে নাকি শয়তানি শক্তি দিয়ে বন্দি করে ফেলা হয় যে এই রুহ দিয়ে কখনোই ভালো কোনো চিন্তা করা যাবে না, কখনোই ভালো কোনো কাজ করতে বলা যাবে না। এই চিন্তাই নাকি মাথায় আসে না যে আমি কোনো ভালো কাজ করব।
মূলত এটাই হচ্ছে আত্মাবন্দী, মানে এই জাদুর একটা বিষয়, মানে আরেকজনের আত্মাকে নিয়ে আরেক জায়গায় রেখে দেয়া, এই আত্মাবন্দী না। মূলত রুহটাকে এমন ভাবে শয়তানি জাদু দিয়ে বন্দী করে ফেলে যে ওই রুহ কখনোই ভালো কাজ করার চিন্তা করতে পারে না, ভালো কিছু চাইতেও পারে না। এটাই হচ্ছে বিষয়। তার শরীরকে যেমন গ্রাস করে ফেলেছে 70,000 জিন, ঠিক তেমনি তার মন, মগজ, তার রুহকেও জাদু দিয়ে গ্রাস করে ফেলেছে। সে কখনো কোনো স্রষ্টার ইবাদত করতে পারবে না, আল্লাহর ইবাদতও করতে পারবে না, বা অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে তারাও তাদের স্রষ্টার ইবাদত করতে পারবে না। এভাবেই শয়তানি এক অদৃশ্য শেকল দিয়ে রুহকে বেঁধে রাখা হয় ওই দেহের ভেতরেই। তার দুনিয়া আখিরাত সব শেষ। আর 70,000 জিন যে তার শরীরে আছে, এজন্য কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিন একটা নবজাতকের মাথা এবং রক্ত দিয়ে একটা বিশেষ রিচুয়াল করতে হয়। কারণ ওই 70,000 জিন শরীরের ভিতর থাকার কারণে শরীরের ভিতরে এক অসহনীয় যন্ত্রণা মাঝে মাঝে দেখা দেয়। মূলত এই রিচুয়ালটা করলে নাকি ওই যন্ত্রণাটা অনেকটা কমে যায়। এই যে কবিরাজ যার কথা বললাম, আফ্রিকান কবিরাজ, সে ওই মন্ত্র পড়তে পড়তে নাকি ভুল করে ফেলছিল, নিঃশ্বাস গুনতে ভুল করে ফেলছিল, আর তখন সেও মারা যায়। আর ওই গ্রামে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা। একে একে শতাধিক মানুষের করুণ মৃত্যু হয়। এমন মৃত্যু তাণ্ডব দেখে দূর দূরান্ত থেকে কবিরাজ আসে মৃত্যু খেলা বন্ধ করতে, কিন্তু যেই এই কাজ করতে এসেছে তারই মৃত্যু হয়েছে। এমনকি কারো লাশের অস্তিত্ব পাওয়াও কষ্টদায়ক ছিল। যেই লাশগুলো পাওয়া গেছিল সেগুলো ছিল বিভৎস, মানে খুবই নৃশংসভাবে এদেরকে হত্যা করা হয়েছে। তো এমনই কিছু তথ্য যখন জিনেদের মাধ্যমে মিশরীয় কিছু ভয়ঙ্কর কালো জাদুর গুরুরা শুনল, তখন ওই গুরুদের ওস্তাদের কাছে এই বিষয়গুলো জানানো হয়। তারা এই মিশর থেকে এদিকে চলে আসে। তো তারা এসেছিল কিন্তু ওখানকার মানুষদের উপকার করার জন্য না, তারা মূলত এসেছিল এই ইফরিত গুলোকে বশ করতে। খবরগুলোও তারা জিনের মাধ্যমে পেয়েছিল। এই ইফরিত গুলোকে বশ করতে পারলে 70,000 গোত্রের জিনগুলো, বিশেষ করে যেই গোত্রের 70,000 জিন, এরাও তাদের গোলাম হয়ে যাবে। আর এই গোত্রের সর্দারই হচ্ছে হুদ্দা ঘুমায়েল। কিন্তু কাজটা কি এতটাই সহজ? না, এতটাই সহজ না। 7 জন বড় বড় তান্ত্রিক নিয়ে আফ্রিকা থেকে আসে এক মিশরীয় তান্ত্রিক। তার নাম যতটুকু জানা যায়, তার নাম ছিল লিমা হো। কিন্তু কালো জাদুকর বলে কথা। সে এসে বলে যে তোমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করব, কিন্তু এখানে 7টা নরবলি দিতে হবে। এই কথা শোনার সাথে সাথে সবার তো কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। কোন লোক কি চাইবে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়েকে বলি দিতে? কেউ তো চাইবে না। এখন তান্ত্রিক যখন এই কথা বলছে, পুরো গ্রামবাসী তো চুপ হয়ে যায়। তখন তান্ত্রিক আরো বলল যে এই গ্রাম থেকে তোমরা যদি এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করো, সেও মারা যাবে। সুতরাং এই গ্রাম থেকে তোমরা কেউ পালাইতেও পারবা না। এখন সিদ্ধান্ত নাও তোমরা কি করবা। এখন গ্রামবাসী বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। 7টা নরবলি আমরা কাকে দিব? এটা কিভাবে সম্ভব? সবাই তো আমাদের পরিচিত। তখন গ্রামের কয়েকজন সর্দার মিলে একটা সিদ্ধান্ত নিল। তারা সিদ্ধান্ত নিল যে এই গ্রামে আসলে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা অতি বৃদ্ধ, যাদের সন্তানাদি নাই, নিঃসঙ্গ অবস্থায় জীবনযাপন করছে। এরকম নিঃসঙ্গ মানুষ কয়জন আছে? দেখা গেল এরকম আছে মোটামুটি 20-25 জন আছে যাদের কোনো সন্তানাদি নেই। কোন একটা পরিবারে একজন বৃদ্ধ পুরুষ মানুষ আছে, আর একটা পরিবারে একজন বৃদ্ধ নারী আছে, তার সন্তানাদি নাই, হয়তো বা দূরে থাকে বা তাদের খোঁজ খবর নেয় না, এরকম থাকে না, অনেক জায়গায় থাকে, একাকী জীবনযাপন করে। তো এইরকম 7 জনকে তারা তালিকাবদ্ধ করে যে এই 7টাকে ধরে নিয়ে আসবো। কারণ এরা তো আসলে নিঃসঙ্গই থাকে, এরা যে কোনো সময় এমনিতেও বয়সের কারণে মারা যেতে পারে, এর থেকে এদেরকে বলি দিয়ে যদি আমরা বাঁচতে পারি তো এটাই ভালো। এইরকম চিন্তা করেছে। আর তাদের তো আত্মীয় স্বজনও নাই। চিন্তা করছে যে এদেরকে মেরে আমরা অন্তত বাঁচি। এরা তো প্রতিদিন জীবনযাপন করছে অনেক কষ্টের সাথে। আর কোন বয়সের লোক হইতে হবে, শিশু না বৃদ্ধ, এরকম তো আর তান্ত্রিক কিছু বলে নেই। এই জন্য মূলত
কয়েকজন মাতব্বর মিলে এই সিদ্ধান্ত নেয় নাকি। তখন এরকম 7 জনকে ধরে নিয়ে আসা হয়, তাদের অনিচ্ছাতেই ধরে নিয়ে আসা। তারা যতই কষ্টে থাকুক, তারা কি স্বেচ্ছায় বলি হতে চাইবে? তাদেরকে বলি দেয়া হয়। তাদের দেহগুলোর উপর এক ধরনের তেল জাতীয় কিছু লাগিয়ে 3 দিন ব্যাপী নাকি রিচুয়াল শুরু করে সেই তান্ত্রিকরা। কথা হলো সেই জিনের সর্দারকে হাজির করা হবে, কিন্তু সে আসবে, আসার পর নাকি বডিগুলো নিয়ে চলে যাবে। এটাই একটা প্রসেস। সেই তান্ত্রিক একটা কৌশল অবলম্বন করে, বিশেষ করে যিনি ওস্তাদ গুরু, এই লাশগুলোর রক্ত এবং নবজাতক শূকরের রক্তে একটা রিচুয়াল করে, এরপর একটা গন্ডি বানায় পুরো বাড়ি জুড়ে, মানে যেখানে করা হচ্ছে পুরো বাড়ি জুড়ে একটা মায়াজাল সৃষ্টি করে, যাতে করে ওই জিনগুলো নাকি গন্ডি দেখতে না পায়, এখানে ঢুকবে আর বেরোতে পারবে না। তেমনটাই হলো। যখনই হুদ্দা ঘুমায়েলকে উৎসর্গ করা দেহ নিতে আসে জিনেরা, তখনই এরা এই বন্ধনে আটকে যায়। সাথে সাথে 4 জন তান্ত্রিক বাড়ির চারপাশে বলি দেয়া 4টি মাথা পুঁতে দেয়। আগে থেকে গর্ত খুঁড়ে রাখা হয়েছিল, এখন 4টা মাথা তো পুঁতে দিয়েছে, বলি তো দেওয়া হয়েছে 7টা। এর মধ্যে যখন ওস্তাদ আর একটা সিগন্যাল দিয়েছে যে 4টা পুঁতে দেওয়ার পর আরো 2টা পুঁতে দিতে হবে, যখন ইশারা করেছে 2 জন আবার 2টা মাথা নিয়ে পুঁতে দেওয়ার জন্য যখনই গিয়েছে, হঠাৎ করে এই 2 জন শুনতে পায় যে এই ওস্তাদ তাদেরকে ডেকেছে। আসলে এটা ছিল একটা মায়াজাল। ওস্তাদের ডাক মনে করে যখনই তারা পেছন দিকে তাকিয়েছে, সাথে সাথে উপস্থিত অনেক লোকই দেখে, ওখানে তো আরো অনেক লোক ছিল, যে এই 2টা লোক মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল। মনে হলো কেউ একটা হ্যাচকা টানে তাদেরকে নিয়ে কোথায় যে চলে গেল, মিলিয়ে গেল। বোঝা গেল যে ভয়ঙ্কর কোন এক শক্তি এদেরকে নিয়ে গেছে। কবিরাজ বুঝতে পারলেন যে এরা মূলত ফাঁদে পড়ে গেছে। ওই সময় তো কথা বলা যাবে না, এটা কিন্তু ওই তান্ত্রিকরাও জানতো, কিন্তু মনের ভুলে পেছন দিকে তাকিয়ে ফেলেছে, যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে এই 2 জনের সাথে। আরো তো কয়েকজন ছিল মূল ওস্তাদের শাগরেদরা, তারাও তো বড় বড় তান্ত্রিক ছিল। তখন কবিরাজের ইশারা দেয়, মানে কবিরাজের ইশারায় 2 জন আরো 2টা মাথা নিয়ে বাড়ির অন্য 2 ধারে গিয়ে পুঁতে দেয়। তখনই মূলত এই হুদ্দা ঘুমায়েল প্রবেশ করে। যখনই হুদ্দা ঘুমায়েল প্রবেশ করেছে, ওই সময়ের জন্য সে একটা মায়াজালের মধ্যে আবদ্ধ হয়, মাত্র অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য। আর তখনই কৌশলে হুদ্দা ঘুমায়েলকে একটা বিশেষ ধরনের বোতলে বন্দি করতে সক্ষম হয় ওই ওস্তাদ কবিরাজ। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যায়। এরপর তারা তাড়াতাড়ি যজ্ঞ শেষ করে এবং গ্রামবাসী থেকে বিদায় নিয়ে তারা মিশরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যে তারা ওখানে চলে যাবে। হুদ্দা ঘুমায়েলকে বন্দি করে ফেলেছে, কিন্তু কবিরাজ কিন্তু বুঝতে পারেনি তাদের সামনে কি অপেক্ষা করছিল। বেশ কিছু সময় চলে গেল, সবকিছু মানে ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা লোকজন দেখলো যে ওই যে কবিরাজ যে কয়েকজন ছিল, 2 জন তো একদম হারিয়ে গেছে, এদের সাথে যে কি হয়েছে জানা যায় না। এই যে কবিরাজগুলো, এই কবিরাজগুলো ডেড বডি নদীতে ভাসছে। খুবই ভয়ঙ্কর এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আসলে তাদেরকে কে মারলো, কারা মারলো, এটা তো গ্রামবাসী বুঝতে পারেনি। আর এটা সত্য যে এই ঘটনার পর ওই গ্রামে মৃত্যুর খেলা বন্ধ হয়ে গিয়েছিল। এই যে এই বোতলটা কোনো না কোনো ভাবে এত শত বছর পর কোনো না কোনো ভাবে ইয়াংশুর জালে বেঁধে গিয়েছে। আর হুদ্দা ঘুমায়েল আটকে গেছে, তার গোত্রের 70,000 জিন তো বাইরে আছে। এই 70,000 জিন এই বোতলটাকে এত বছর পাহারা দিয়েছে, কিন্তু এই এত বছরে কোনো জালে এই বোতলটা আটকায় নাই। কিভাবে যেন এই ইয়াংশুর জালে আটকে গেছে। কোনোভাবে যদি হুদ্দা ঘুমায়েল মারা যায় বা তার কিছু হয়, তাহলে কিন্তু 70,000 জিনেরও অস্তিত্ব সংকটে পড়বে। এই জন্য কিন্তু তাদের পাহারা দেওয়ার প্রয়োজন ছিল। তো এত বছর পর হুদ্দা ঘুমায়েল মুক্তি পেয়েছে।
হুদ্দা ঘুমাইলের শক্তি কিছুটা হলেও কমে গিয়েছে। সে মুক্তি পাওয়ার সাথে সাথে যখনই সামনে ইয়াংশুকে দেখেছে, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই ইয়াংশুর শরীর রক্ত চুষে নিয়েছে। আর মূলত এই কারণে রক্ত শূন্যতায় ইয়াংশু মারা গিয়েছিল। তো এইটুকু তো ওই বৌদ্ধগুরু বলছেন যে এই ব্যাপার হয়েছিল, মূলত বোতলটার রহস্য এইটা। ঘটনা কিন্তু এখানে শেষ না প্রিয় লিসেনার্স, সামনে আরো আছে। এই যে ইয়াংশু মারা গেলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলেন, খুবই কষ্টে তাদের দিন কাটছিল মেলি এবং তাদের পরিবারের সদস্যদের নাম তো আমরা পূর্বেই বলেছি। তো অনেক কষ্টে তাদের দিন কাটছে, কেটে যায় প্রায় 4 থেকে 5 মাস। এর ভিতরে নতুন এক ঘটনার সূত্রপাত হয়। রাতের বেলা তাদের বাসায় কে যেন ঢিল ছড়ে। এবার এই মেলির শাশুড়ি ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করে। 3টি অবয়ব খুবই ভয়ঙ্কর, কালো কুচকুচে, স্বপ্নের মধ্যে এসে বলছে সবাইকে নিয়ে যাব, কেউ বাঁচবে না, এই বলে ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে। এর পরের মানে ওই ঘুম থেকে ওঠার পর তো এই ঘটনা বলছে যে আমি এরকম স্বপ্ন দেখছি। পরের দিন এই ইয়াংশুর মায়ের মৃত্যু হয়। দেখা গেল যে তাকে ডাকাডাকি করে পাওয়া যাচ্ছে না, রাতের বেলায় মানে পরের রাতে যখন ঘুমিয়েছে আর কি, ডাকাডাকি করে পাওয়া যাচ্ছে না। যখন তার রুমে যাওয়া হয়, দেখা গেল যে তার মাথাটা পেছন দিকে ঘোরানো, পুরো শরীর জুড়ে আঁচড়ের দাগ। একের পর এক মৃত্যু পুরো বাড়ি যেন একটা শোকের বাড়িতে পরিণত করেছে। এর সাথে কি সেই হুদ্দা ঘুমাইলের কোনো সম্পর্ক রয়েছে না অন্য কিছু? এবার শুরু হলো ফুয়াং নামক ছোট্ট ছেলেটার সাথে। ছেলেটা সারা রাত ঘুমাতে পারে না, শুধু কান্নাকাটি করে। আর সে বলে ওই 3টা ভয়ঙ্কর অবয়ব আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যাবে, মা আমাকে বাঁচাও, আমি তোমাকে ছেড়ে যাব না। এমত অবস্থায় মেলি সে কিছুটা বুঝতে পারে, সেই বৌদ্ধগুরুকে উনি ডাকেন। বৌদ্ধগুরু এসে সবকিছু শুনে একটু সময় নেন, আপাতত ঝাড়ফুঁক করে বিদায় নেন। এভাবে একদিন কেটে যায়। একদিনের মাথায় ফুয়াংও মারা যায়। তবে তার মাথাটা ওইভাবে উল্টো দিকে ঘোরানো ছিল না, স্বাভাবিকভাবেই তার ডেড বডিটা ছিল। তো একের পর এক এভাবে পরিবারের সদস্যরা চলে যাচ্ছে। একটা পরিবারের অবস্থা কেমন হতে পারে? কবিরাজের পর আসে, এসে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। কবিরাজ বলে যে 3টি মারিদ জিন চালান করেছে কালো জাদুর সাহায্যে এই পরিবারের উপর। এদের উদ্দেশ্য এই পরিবারকে নির্বংশ করা, শেষ করে দেয়া। কে করেছে এটা বলে না, কারণ এটা হুদ্দা ঘুমাইলের কাজ না। হুদ্দা ঘুমাইল কেন এদেরকে মারতে যাবে? সে মুক্তি পেয়ে গেছে, সে চলে গেছে। কিন্তু এদেরকে তাহলে কে মারছে? ওরা তো ছিল ইফরিত জিন, 3টা মারিদ জিন চালান করলো আবার কে? তো এই বিষয়টা কবিরাজ তো বলছে না, তবে কবিরাজ খুবই গম্ভীর সুরে বলে যে আমি বুঝতে পারছি না কিভাবে তোমাদেরকে সাহায্য করব। কেননা এমন একটা পদ্ধতিতে কালো জাদু করা হয়েছে, এটা খুবই ভয়ঙ্কর। কবিরাজ বলেন এই যে মেলির ব্যবহৃত কাপড় আর মেলির শাশুড়ির ব্যবহৃত কাপড় শূকরের রক্তে রঞ্জিত করে একটি বেজির খুলির মধ্যে পুরে দিয়ে সাপের শুকনো চামড়ায় বেঁধে একটা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন সেটা খোঁজা অসম্ভব ব্যাপার, এবং এটা এমন ভাবে কাজ করা শুরু করেছে, এটা কোনোভাবেই তার পক্ষে সম্ভব না কাটানো। বৌদ্ধগুরু খুবই দুঃখ প্রকাশ করে, উনি চলে যায়। দুঃখজনকভাবে সেই রাত্রে ফুয়াং তার দাদির মতো ভয়ঙ্কর মৃত্যু খেলার পুতুল হয়ে যায়। এবার শুধু মেলির মেয়েটা বেঁচে আছে, ওলেলি। একদিন পর মেলির মেয়ে ওলেলি, সেও একই রকম ভাবে স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ওঠে, একই কথা বলতে থাকে, মা ওই দেখো ওরা আমাকে নিয়ে যেতে চাচ্ছে, মা আমি তোমায় ছেড়ে যাব না। একটা মা হয়ে পরিবারের শেষ সন্তান এইভাবে যখন কথা বলছে সে মারা যাবে, এটা কি কেউ সহ্য করতে পারে? কিছুক্ষণ পর হঠাৎ করে ওলেলি বলে ওঠে তার খুব পেট ব্যথা করছে। লোকজন সান্ত্বনা দিচ্ছে, আরে দূর বেটা, পেট ব্যথায় এত জোরে কেউ কান্নাকাটি করে নাকি, ঠিক হয়ে যাবে। কিন্তু কতটা কষ্ট পেলে পেট ব্যথায় একটা মানুষ চিৎকার করে কান্নাকাটি করে, এটা তো আসলে অন্য লোক বুঝতে পারবে না। তার পরের দিন সেই বৌদ্ধগুরুকে আবারও ডাকেন মেলি, ডেকে বলেন গুরুজি দরকার হলে আমার প্রাণের বিনিময়ে হলেও আমার মেয়েটাকে বাঁচান।
মিলির আর্তনাদ শুনে সেই বৌদ্ধগুরু শেষ একটা চেষ্টা করবেন বলে জানান। জিন হাজির করার প্রক্রিয়া শুরু হয়। টানা 4টি ঘন্টা পর জিন আসে ওলেলির শরীরে, এসেই বলে, এই বেটা কবিরাজ, তোর সাহস দেখে বাঁচি না, তোর কত বড় করলি যে আমাদের বিরক্ত করলি? তোর 2 বছর একটা মেয়ে আছে না, বাড়িতে গিয়ে দেখ ওর কি অবস্থা করি। আর ওদের তো নিয়েই যাব, পরবর্তী সময় যে তুই যদি আমাদেরকে আবার বিরক্ত করিস, তোর পরিবারকেও নির্বংশ করে ছাড়বো, মনে রাখিস। তো বৌদ্ধগুরু বলে, না রে বেটা, ভয় দেখে আমার কিছু করতে পারবি না, তোদের মতো জিন আমিও গুনি না। তখন ওই জিনগুলো বলে ওঠো, তাই? তবে তোর সামনে এই মেয়েটাকে নিয়ে যাই, আটকা। তো কবিরাজ অনেক বোঝায়, মানে না, অনেক ভয় দেখালেও মানে না। তো জিনগুলো আসলে দেখা যাচ্ছে যে কারোর উপর হাজির করলে ওই প্রথমে হুমকি ধামকি দিলে একটু একটা পর্যায়ে এসে হয়তো বা মানানো যায় বা এরকম কিছু একটা হয়। যখন দেখা গেল যে কোনোভাবেই হচ্ছে না, তখন ওই যে যিনি মেলি আর কি, খুব করুণ সুরে সেই জিনদেরকে বলে, দেখে তোমরা যদি মেয়ে হও তবে তোমরা আমার ধর্মের বোন, আর ছেলে হলে ভাই, দোহাই লাগে আমার মেয়েটাকে ছেড়ে দাও, দরকার হলে আমাকে নিয়ে যাও। তখন ওই জিনগুলো বলে, আরে ধুর, তোদের মতো ইনসানকে আমরা ভাই বোন হওয়ার যোগ্যই মনে করি না, আর চিন্তা করিস না, এরপর তো তোর পালা, তোর মেয়েকে নিয়ে যাওয়ার পর তোকেও নিয়ে যাব। তো এটার পরে নাকি ওই ওলেলি জ্ঞান হারায়, অর্থাৎ ওই গণ্ডির বাইরে কবিরাজের অনুমতি ছাড়াই জিনগুলো গণ্ডির থেকে বাইরে চলে গেছে। তো এরপরে কবিরাজ ওলেলিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিছু মন্ত্র পড়ে। তো ওলেলির হুশ আসলে সে পানি খেতে চায়। তো কবিরাজ নিজের হাতে পানি খাইয়ে দিচ্ছিল। এক ঢোক পানি খেয়ে ওলেলি কবিরাজের দিকে একবার তাকায়, তাকানোর সাথে সাথে একটা ভয়ঙ্কর পৈশাচিক হাসি দেয়। হাসি দেওয়ার সাথে সাথে ওলেলির মাথাটা ঘুরে পেছন দিকে চলে যায়। কবিরাজ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এক লাফ দিয়ে দূরে সরে যায়। যেই পানিটা ওলেলির মুখে কবিরাজ দিয়েছিল সেটা ছিটকে বেরিয়ে যায়। কবিরাজ ভয়ে চিৎকার দিয়ে ওঠে। অর্থাৎ কবিরাজের কোলের মধ্যেই ওলেলিকে হত্যা করেছে ওই ভয়ঙ্কর জিনেরা, মাথাটা ঘুরিয়ে দিয়ে। নিজের মেয়ের এই মৃত্যু দেখে মেলি সেন্সলেস হয়ে যায়। কবিরাজ চুপ হয়ে যায় যে কি ভয়ঙ্কর দৃশ্য, এ কি সহ্য করা যায়? গ্রামবাসী যারা ছিলেন তারা মেলিকে পানি ঢেলে হুঁশ ফিরান। তারপর বৌদ্ধ গুরু লাশের যেই সেখানকার যা নিয়ম অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করেন। তখন একটা খবর আসে, বৌদ্ধ গুরুর ছোট যে 2 বছরের বাচ্চা সে আর দুনিয়াতে নেই। এটা শুনে কবিরাজ রাগে ক্ষোভে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিলেন, সেটা হচ্ছে উল্টো জাদু। হ্যাঁ, মেলিকে বাঁচাতে নাকি এটাই শেষ পন্থা ছিল, সেটাই করা হয়। সেদিনই শোনা যায় গ্রামের প্রভাবশালী এক লোকের ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। আসলে এই যে পরিবার, মেলির পরিবার কেন এমনটা হলো? ইয়াংসু তো মারা গিয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে, হুদ্দা ঘুমায়েলের কারণে। এই পরিবারের মৃত্যুর কারণ কি হুদ্দা ঘুমায়েল নাকি অন্য কিছু? আসলে ঘটনাটা এমন ছিল যে ইয়াংসু যখন মারা গিয়েছে, ইয়াংসুদের জমির চারপাশে ওই লোকের জমি ছিল, মানে চারপাশে ওই লোকের জমি, মাঝখানে ইয়াংসুর জমি। এখন ইয়াংসুর যেই জমিগুলা, এটা নেয়ার জন্য ওই লোক অনেকদিন ধরে চেষ্টা করছিল, পারে নাই। ইয়াংসু মারা গেছে, তার উত্তরসূরি তো আছে এখনো জীবিত, এখন এরা তো দিবে না। এই জন্য ওই প্রভাবশালী ব্যক্তি এই পরিবারের সদস্যদেরকে মারার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল। তবে ওই লোকটার নাম কি ছিল এটা অবশ্য ব্রাকো ভাই উনি ভুলে গিয়েছিলেন, উনি ওনার দাদার মুখে শুনেছিলেন, তো ভুলে গেছেন আর কি, এই জন্য নামটা জানা যায় নাই। মূলত এভাবেই ওই লোকটা ব্ল্যাক ম্যাজিক করে ইয়াংসুর পুরো পরিবারকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। আর এই যে উল্টো জাদু করে ওই লোকটাকে মেরে ফেলেছিল, এটা কিন্তু ওই কবিরাজি করেছিল। তো যাই হোক, ওই প্রভাবশালী ব্যক্তিকেও মেরে ফেলা হয়, কারণ ওই প্রভাবশালী ব্যক্তি কালো জাদু করে মারির দিন চালান করে কিন্তু এই পরিবারটাকে শেষ করে দিয়েছে। তো ওই প্রভাবশালী ব্যক্তি মারা যাওয়ার পর থেকে মেলিকে ওই গ্রামে আর কেউ দেখতে পায়নি। মেলি যেন কোথায় হারিয়ে যায়। ঘটনা কি এখানেই শেষ? না,
ঘটনার ফাইনাল চ্যাপ্টার কিন্তু এখন শুরু হচ্ছে। প্রায় 1 যুগ 12 বছর পার হয়ে যায়। এই ঘটনা সবাই ভুলেই গিয়েছিল। ইয়াংসুর তো কেউ নাই, ইয়াংসু মারা গেছে, তার পরিবার সবাই মারা গেছে, তাদের ভিটাটা বিরান পড়ে আছে, তাদের কথা আর কেই মনে রাখবে। এর মধ্যে আরো অনেক মানুষ বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। হঠাৎ করে নাকি ফিলিপাইনের বিভিন্ন শহরে তান্ত্রিকদের ভয়ঙ্কর মৃত্যু হতে শুরু হয়। ভালো বা খারাপ নয়, গণহারে তান্ত্রিকদের লাশ বিভৎস অবস্থায় পাওয়া যেত। আর একটা বিষয় লক্ষ্য করে সবাই, যে এই তান্ত্রিকদের মধ্যে কিছু বৌদ্ধ ভিক্ষুও ছিল। আজব বিষয় হলো, যতগুলো তান্ত্রিকের মৃত্যু হয় সবার বাসার আশেপাশে অস্বাভাবিক কিছু ব্যাপার লক্ষ্য করা যেত। যেমন কিছু কাক মরে থাকতো বা অন্য কোনো প্রাণী মরে থাকতো, একটা দুইটা না, বেশ অনেকগুলাই। তো এই ঘটনা সবার মুখে ছড়িয়ে যায়। তখন তান্ত্রিকদের মধ্যেও ভয় ঢুকে যায়, কি হচ্ছে এসব, কিভাবে হচ্ছে, কে করছে এগুলা, দেখি জিনে করছে না কি করছে। এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। শুধু তান্ত্রিকরাই মরে, আর কেউ মরে না। কিন্তু এভাবে বেশ কিছুদিন চলার পর কালো জাদুকর তান্ত্রিক একরকম উধাওই হয়ে যায় বলতে হবে। এরা এমন ভয় পেয়েছে যে এদের অনুগত কোনো জিনেরাও এসে বলতে পারে না এই ঘটনা কে ঘটাচ্ছে। এই জন্য যে সমস্ত তান্ত্রিকটা ছিল, ছোট বড় মাঝারি বড় যাই বলি না কেন, সব গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, যারা গা ঢাকা দিয়েছে, এই যে ব্রাকো যে এই ঘটনাটা বলেছে ফিরোজ মাহমুদ ভাইকে, তো এই ব্রাকোর আপন দাদা এবং তার দাদার বাবাও ছিল। মানে দাদার কাছ থেকে তো উনি ঘটনা পেয়েছেন, শুনেছেন আর কি। তো তার আপন দাদা এবং তার বাবাও ছিল, কারণ তারাও টুকিটাকি কবিরাজি করতো, তারাও ছোটখাটো তান্ত্রিক ছিল। এমন একটা ভয়ঙ্কর সময় তারা পার করছিল। এরই মধ্যে একজন মহিলার দেখা মেলে, যার বয়স 50-এর কাছাকাছি, সাদা কালো চুল, কিন্তু মুখের উপর লম্বা কালো কাপড়ের একটা ঘোমটা। ওই এলাকায় কোনো বাড়িতে কোনো জিন ঘটিত সমস্যা হলে নাকি সে নিজে থেকে ওই বাড়িতে উপস্থিত হয়ে যেত। এমত অবস্থায় এই ব্রাকো, যিনি তার মানে দাদার কথা বলছি আর কি, ঘটনাটা তো তার দাদা বলছে, যে ওই দাদাদের বাসার পাশে 7 বছর বয়সী মেয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটা শুরু হয়। সে এক ভয়ঙ্কর ঘুল জিন দ্বারা প্রভাবিত হয়ে যায়। কিন্তু এই বিষয়ে কাজ করার জন্য কোনো মানুষ পাচ্ছিল না ওই পরিবার, কারণ হচ্ছে সব তান্ত্রিক কবিরা তো গা ঢাকা দিয়েছে, কোনো কাজ করতে ভয় পায়, কোথায় কোথায় চলে গিয়েছে এই এলাকা ছেড়ে। আর ওদের পরিবারটা তো প্রভাবশালী। এই জন্য এই যে ব্রাকর দাদা, উনি তো ঘটনা বলছেন, এই ব্রাকর দাদার বাবাকে একরকম জোর করে খুঁজে বের করে, যে কোথায় আছে এইভাবে জোর করে খুঁজে বের করে তাকে নিয়ে যায়, মানে ব্রাকর দাদার বাবাকে। তো ব্রাকর দাদার বাবা উনি বলেন যে সেখানে নিয়ে যাওয়ার পর ওনার তো অনিচ্ছাতেই উনি মেয়েটার চিকিৎসা শুরু করছেন, এমনিতেই ভয়ে আছেন, কারণ উনি তো ওরকম বড় কোনো কবিরাজ না, বড় কবিরাজটাই মারা যাচ্ছে, আর তো উনি তো ছোটখাটো একটা কবিরাজ। উনি জিনকে হাজির করার অনেক চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। দুপুর থেকে নিয়ে রাতের অনেকটা সময় পার হতে হতে রাত 12টা পার হয়ে গেছে, তখন গিয়ে উনি কিছুটা সফল হয়েছেন। জিনটা হাজির হয়ে বিশ্রী গালিগালাজ দিতে শুরু করে, ভয়ঙ্কর হুমকি দেয়। তখন এই ব্রাকর দাদার বাবা উনি বুঝতে পারেন এরা খুব শক্তিশালী জিন। জিজ্ঞেস করেন যে তুমি এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? উত্তর তো দেয় না, উল্টো হুমকি ধামকি দিয়ে বলে, যা তুই পারিস করত। উনিও ওনার জীবনের সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে চিকিৎসা করার চেষ্টা করেও কোনো লাভই হয় না। এরপরে ওই জিন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে, শোন, তুই কিছুই করতে পারবি না। শোন, আমি বলি যে ওকে কেন ধরছি, আমি একা ধরি নাই, আরো আছে লোক এখানে। আমরা পুরো পরিবার ওখানে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের নিচে বসেছিলাম। এই মেয়ের এত বড় সাহস, সে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমাদের শরীরের যে কাপড় ছিল কাপড়টা ছড়ানো ছিল, কাপড়ের উপর পা দিয়ে হেঁটে চলে গেছে। একে আমরা আমাদের প্রভুর জন্য উৎসর্গ করব। শোন, আমরা 7 ভাই আর আমাদের মা বাবা, একে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। তখন এই ব্রাকর দাদার বাবা অনেক কথা বলছেন, যে কি চাও বলো, ছেড়ে চলে যাও। ওর সাথে একটা কথাই বলে যে ওকে আমাদের প্রভুর জন্য উৎসর্গ করব, কোনো কিছু দিয়ে লাভ নাই। কুরবানির উদ্দেশ্যে যদি কোনো জিনিস একবার মানুষ কেনে,
তাহলে তো ওটাকে অন্য কাজে দেয়া যায় না, ওকে আমরা আমাদের প্রভুর উদ্দেশ্যে কুরবানি দেব। তুই যদি তোর ভালো চাস তা এখান থেকে ভাগ। এই কথা বলেই নাকি ওই ব্রাকর দাদার বাবা যে গন্ডি দিয়েছিলেন একটা গোল করে, ওই গন্ডির থেকে অনায়াসেই বের হয়ে চলে গেছে। তো উনি তো অবাক হয়েছেন, এই ফার্স্ট টাইম কোনো জিন ওনার অনুমতি ছাড়া গন্ডি থেকে বের হয়ে চলে গেল। এরা নাকি ছিল সাধক প্রকৃতির জিন এবং খুবই কালো জাদুতে পারদর্শী ছিল। হঠাৎ করে মনে হচ্ছে বাইরে ঝড় শুরু হয়ে গেছে, কেউ একজন দরজা নক না করেই ধরাম করে দরজা খুলে ওই ঘরের ভিতরে ঢুকে পড়ছে। তো এই ব্রাকর দাদার বাবা দেখে যে একটা ভদ্র মহিলা দাঁড়ায় আছে, মাথা থেকে পা অবধি কালো কাপড় দিয়ে ঢাকা, মুখের উপর একটা লম্বা ঘোমটা দেয়া, হাতে একটা লাঠি, এটা কি লাঠি নাকি একটা ফনা তোলা সাপ বোঝা যাচ্ছে না, এরকম আর কি, মানে লাঠিটার ধরন। এসে সরাসরি গম্ভীর কণ্ঠে বলে, এই মেয়েটা কোথায়? তো ব্রাকর দাদার বাবা দেখলেন যে এই মহিলার কণ্ঠটা খুবই ভয়ঙ্কর, যে কোনো মানুষ এই কণ্ঠ শুনলে ভয় পাবে। সে যখন মেয়েটি কথা জিজ্ঞেস করলো, মেয়েটির বাবা কিছুটা রাগান্বিত সুরে বলে, এই কে হে আপনি? অনুমতি ছাড়া হুট করে এইভাবে ঘরের ভিতর ঢুকে পড়লেন? ভদ্রলোক এইভাবে কারো ঘরের ভিতর আসে? যখনই এটা বলছে ওই মহিলা ঠাস করে এক চর মেরে দিচ্ছেন ওই মেয়েটির বাবার গালে। এক চরে 4-5 হাত দূরে ছিটকে গিয়ে পড়ছে। মনে হলো যে ওই মেয়েটির বাবাকে কেউ তুলে আছাড় মেরে দিল, মানে তুলে ছুঁড়ে ফেলে দিল, এমন একটা অবস্থা আর কি। এটা দেখে ওই মেয়েটির বাবার সাথে থাকা লোকগুলো, আরো কয়েকজন লোক ছিল, তো তারা কিছু বলতে গেলে ওই মহিলাটা একটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, কেউ যদি কারো মুখ থেকে একটা শব্দ করো বা এই জায়গা থেকে এক চুল নড়ার চেষ্টা করো, তাহলে এখানে সবার লাশ পড়ে থাকবে। আর ঠিক তখনই এই ব্রাকর দাদার বাবা অনুভব করেন যে আরে উনি আর নড়াচড়া করতে পারছেন না, মনে হচ্ছে ওনার শরীরের পুরো নিয়ন্ত্রণ অন্য কারোর উপর চলে গেছে, ওনার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণই নাই, উনি একদম প্যারালাইজড হয়ে গেছেন, ওইভাবে ঠায় বসে আছেন, খালি তাকায় তাকায় দেখতেছেন, এমন একটা অবস্থা, উনি কোনো শব্দ উচ্চারণ করতে পারতেছে না। এমনকি অন্য লোক যারা ছিল তারাও বোবা মূর্তির মতো যে যে অবস্থায় ছিল ওইভাবেই আছে। এবার ওই মহিলাটা এই ব্রাকর দাদার বাবাকে উদ্দেশ্য করে বলল, কোথায় মেয়েটা? তখন ব্রাকর দাদার বাবা উনি খেয়াল করেন যে ওনার কথা বলার শক্তি ফেরত আসছে, মানে একটু আগে তো কথা বলতে পারতেছিলেন না। তখন বলেন যে ঘরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। তখন ওই মহিলাটি বলেন যে যাও মেয়েটাকে আমার সামনে নিয়ে আসো। তখন উনি ফিল করেন যে ওনার শরীরের কিছুটা শক্তিও ফেরত আসছে, একটু আগে তো কিছুই ছিল না, মানে হচ্ছে কি যে ওই মহিলার কথায় তার শরীরের শক্তি চলে যাচ্ছে আবার ফেরত আসছে, এমন একটা অবস্থা। তখন উনি উঠে যান, মেয়েটিকে কোলে করে নিয়ে এসে তার সামনে শুইয়ে দেন। আসলে অপরিচিত একজন মহিলার সামনে ওই মেয়েটিকে নিয়ে শুইয়ে দিল, মেয়েটাকে আসলে উনি কি করবেন এটা তো উনি বুঝতে পারতেছেন না। ওই মহিলাটা কি করলো, ওই মেয়েটার সামনে বসলো, বসার পর সবাইকে উদ্দেশ্য করে বলছে, এই শোন, তোদেরকে ক্ষতি করার জন্য আমি আসি নাই, আসছি উপকার করার জন্য। যদি আমাকে কেউ বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু তোদের মৃত্যু কেউ আটকাতে পারবে না, যা তোদের সবাইকে মুক্ত করে দিলাম। যেই নাই কথা বলছে সাথে সাথে সবাই সবার শরীরে শক্তি ফেরত পেয়েছে, ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছে। মহিলাটি এবার বিরক্ত হয়ে বলেন, এই চুপ, যে যেখানে আছিস থাক, ছোটাছুটি করার দরকার নাই। তখন সবাই শান্ত হয়ে গেল। তখন মেয়েটির মাকে ডাকলো মহিলাটি। মেয়েটির মা তো ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আসছে, যে না জানি আবার কি বলে এই মহিলা। তখন ওই মহিলাটিকে খুব ভালোভাবেই বলল যে মা, এক গ্লাস পানি দে। তো মা বলে সম্বোধন করছেন, তো উনি পানি এনে দিচ্ছেন। পানির গ্লাস নিয়ে কিছুটা সময় ওই গ্লাসের মধ্যে একটা আঙ্গুল, মানে তর্জনী আঙ্গুল যেটা আমরা শাহাদত আঙ্গুলি বলি, এটা দিয়ে এরকম একটু ঘোরালো, অল্প সময় ঘোরালো। কি কিছু একটা পড়লো নাকি পড়ে নাই এইটা অবশ্য ব্রাকর দাদার বাবা বুঝতে পারে নাই। মাত্র মানে 5 কি 10 সেকেন্ড এরকম আঙ্গুল ঘুরিয়ে ওই পানিটা ওই মেয়ের গায়ে যখনই ছুঁড়ে মারছে, সাথে সাথে ওই মেয়েটা ধপ করে উঠে বসছে। উঠে বসে কিছু একটা বলতেছে। তখনই কিন্তু ব্রাকর দাদার বাবা বুঝতে পারছেন যে এই মেয়ের শরীরে ওই জিনগুলো হাজির হয়েছে। উনি দুপুর থেকে মধ্যরাত অবধি চেষ্টা করে করে কোনোভাবে একটু হাজির করছে, আর এই মহিলা 5 কি 10 সেকেন্ডের মধ্যে পানি ছিটিয়ে জিনগুলোকে হাজির করে ফেললো। এটা কিভাবে সম্ভব?
ওই জিনগুলো হাজির হতেই গালাগালি শুরু করে দিছে। একটা জিন বলে ওঠে, এই বুইড়া বেটি, তোর মৃত্যুর ভয় নাই? তুই জানিস আমরা কারা? এই মহিলাটি এবার শুধু হাসে, আর হাসতে হাসতে করলো কি, মেয়েটির মাথা থেকে একটা একটা করে মাত্র 2টা চুল ছিঁড়ল। চুল ছিঁড়ে উনি হাসতেছে, আর ওই যে জিন কিন্তু গালিগালাজ করতেছে, আর ওই মহিলা হাসতেছে এবং একটা একটা চুলে গিট দিচ্ছে। হঠাৎ করে হয় কি, ওই মেয়েটার শরীরে অন্য আর একটা কণ্ঠ, একটা নারী কণ্ঠ, একটু একটু পুরুষালী কণ্ঠ ছিল, একটা নারী কণ্ঠ ভেসে আসে, বলতেছে, মাগো মাফ করে দেন মা, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার ছেলে না বুঝে আপনাকে উল্টাপাল্টা বলছে, ওর জীবনটা ভিক্ষা দেন মা। এই পরিবারকে বলেন যে একটা গরু ওই খেজুর গাছের নিচে রেখে আসতে, আমরা চলে যাব মা। শুধু এই মেয়েটাকে রেখে না, প্রয়োজনে এই রাজ্য ছেড়ে চলে যাব, এই দেশ ছেড়ে চলে যাব, 7 সমুদ্র 13 নদীর ওপারে চলে যাব, তাও মাগো আমাদের কোনো ক্ষতি করেন না। আপনি তো জানেন, কোন জিন যদি কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করে, বা কোনো মানুষ যদি কোনো জিনেদের কোনো কারণে অসম্মান করে, বা তারা যদি মনে করে যে অসম্মানিত হয়েছে, কোনো কিছু না নিয়ে চলে গেলে ওই জিনের ভয়ঙ্কর রোগ হয়। এই জন্যই তারা বিভিন্ন জিনিস চায়। যদি কোনো কিছু না নিয়ে চলে যায়, জিন সমাজে কেউ তাকে সম্মান করে না, এবং ওই জিনের শরীর থেকে মানুষের শরীরের গন্ধ পাওয়া যায়, তখন অনেক ধরনের সমস্যায় পতিত হইতে হয় জিনদেরকে। এই জন্যই জিনেরা কোনো কিছু ছাড়া যাইতে পারে না। একটা গরু অন্তত রেখে আসেন মা, ছেড়ে দেন, এরকম বলতে থাকে, খুব কাকুতি মিনতি করে বলতে। একটু আগে যেভাবে হুঙ্কার দিচ্ছিল, এখন থেকে সবাই মানে কাকুতি মিনতি করছে। ওই মহিলাটা হাসছে, আর ওই চুল গিট দিচ্ছে, 2টা চুল ছিঁড়ছে। তখন ওই মহিলা কি করছে, তার একটা পুটলি ছিল, পুটলির ভেতর থেকে একটা অদ্ভুত পুতুল বের করে, পুতুল বের করে একটা হাসি দিয়ে ওই জিনের উদ্দেশ্যে বলে, তুই চিনিস আমি কে? তখন ওই মেয়েটার ভিতর থেকে জিন বলে ওঠে, মাগো আমি চিনি মা, আপনাকে চিনি। আপনাকে শুধু না, আমি যে চিনি তা না, আপনার পেছনে আরো যারা আছে এদেরকেও চিনি, কিন্তু আমার ছেলে চিনতে পারে নাই। মাগো ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাদেরকে ছেড়ে দেন, মাইনেন না আমাদেরকে। এটা শুনে ওই মহিলাটি আবারও হাসি দিয়ে ওঠে। এরপর যে কাজটা করে সেটা খুবই ভয়ঙ্কর কাজ। ওই যে 2টা চুল ছিঁড়েছিল মেয়েটার মাথা থেকে, একটা একটা করে 2টা চুল, তারপরে প্রত্যেকটা চুলে কয়টা গিট দিয়েছে, এটা অবশ্য ব্রাকর দাদার বাবা বুঝতে পারেনি, খালি দেখছেন যে গিট দিচ্ছে, একটার পর একটা গিট দিচ্ছে। ওই চুলটা দিয়ে ওই পুতুলটার হাতগুলো, যে হাত ছিল, কুচি কুচি করে কাটছে। অনেক সময় হয় না যে সুতা দিয়ে বিভিন্ন জিনিস কাটা যায়, সুতা একটু প্যাচ লাগিয়ে এই পাশ থেকে 2 পাশ থেকে যদি টান দেওয়া হয়, তো ওই জিনিসটা কেটে যায়। ধরেন যে একটা ময়দা দিয়ে একটা লম্বা কোনো কিছু তৈরি করা হয়েছে, আমরা শক্ত কোনো সুতা দিয়ে মাঝখানে একটা প্যাচ লাগিয়ে 2 পাশ থেকে যদি টান দেই, তাহলে ওই অংশটা কেটে পড়ে যাবে। তো ওই চুল দিয়ে ওই পুতুলের শরীরের বিভিন্ন অংশগুলো এভাবে এই মাথা ও মাথা 2 আঙ্গুলে রেখে টান দিচ্ছে, আর পুতুলের বিভিন্ন অঙ্গগুলো কেটে পড়ে যাচ্ছে। অথচ এটা চুল তো এত শক্ত না যে এরকম একটা পুতুল, শক্ত পুতুল, সেটা কেটে পড়ে যাবে, চুল ছিঁড়ে যাবে, কিন্তু চুল ছিঁড়ছে না, পুতুল কেটে কেটে পড়ে যাচ্ছে। আর তখনই ওই মেয়েটির শরীর থেকে ভয়ঙ্কর আর্তনাদ আসছে, আর এমন ভাবে আর্তনাদ আসছে, মেয়েটার শরীরটা বাঁকা হয়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে। আর যত কুকড়ে যাচ্ছে, ওই মহিলাটি অট্ট হাসিতে ফেটে পড়ছে। আর এমন ভাবে ওই জিনগুলো মারা যাচ্ছে ভয়ঙ্কর যন্ত্রণায়। তখন নাকি এই যে ব্রাকর দাদার বাবাও, উনি ভয় পেয়ে গেছেন। উনি কখনো জিনেদের এরকম ভয়ঙ্কর মৃত্যু দেখেন নাই। তার শরীরে যেভাবে নির্মম যন্ত্রণা পেয়ে জিনগুলো মারা যাচ্ছে। আর তখন আর একটা কাজ করেন ওই মহিলা, উনি ওনার মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে দেন। তখন এই ব্রাকর দাদার বাবা চিনে ফেলেন এই মহিলাটাকে, আরে এ তো 1 যুগ আগে হারিয়ে যাওয়া মেলিও, যে তার পুরো পরিবারকে হারিয়েছিল। তখন মেলিও বলে ওঠে, দেখলি কিভাবে মারতে হয় এদেরকে। এদিকে হয়েছে কি, ব্রাকর দাদার বাবা উনি আবার বলে উঠছেন, হে ঈশ্বর সহায় হও,
এটা শুনেই মূলত এই মেলিও মাথার উপর থেকে কাপড় ফেলে দিয়েছে। তখন ওই উনি বুঝতে পারছেন যে এটা মেলিও। ক্ষিপ্ত হয়ে ওই মেলিও বলে ওঠে, কি এখন ঈশ্বরকে ডাকলি কেন? কই, ঈশ্বর তো আমাকে সাহায্য করে নাই যখন আমি আমার পুরো পরিবারকে শেষ হতে দেখছি। কতদিন না খেয়েছিলাম, তখন তো কেউ আমাকে সাহায্য করেনি। আর এই জিনগুলা মরতেছে, এই জন্য তুই ঈশ্বরকে ডাকলি? এই জিনগুলোকে মারার জন্যই আমি তৈরি হয়েছি, নিজেকে 1 যুগ ধরে তৈরি করছি। মনে আছে, আমিও কিন্তু বলছিলাম জিনদেরকে যে তোমরা আমার ধর্মের ভাই বোন লাগো, মাফ করে দাও, আমার মেয়েটাকে মারো না। জিনগুলো কি দয়া করছিল? করে নাই। আর এই জন্যই মূলত আমি এদেরকে শাস্তি দিচ্ছি। এদের কোনো মাফ নাই, এদেরকে আমি মারবই। এই এলাকায় কোনো জিনের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এমনকি এই এলাকার কোনো জাদুকর, বিশেষ করে কালো জাদুকর যারা, এদেরও বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ এরকম এক কালো জাদুকরকে দিয়েই এক প্রভাবশালী ব্যক্তি আমার পুরো পরিবারকে শেষ করেছে। আমি 12 বছর সাধনা করে 70,000 জিন এবং ইফরিতকে আমার সাথে চুক্তি করতে বাধ্য করছি। আমি চুক্তি করতে বাধ্য হই নাই, ওদেরকে চুক্তি করতে বাধ্য করছি। আমি আমার শরীর এবং আত্মা দুটোই বিক্রি করে দিয়েছি শুধু একটা শর্তে, আমি যতদিন বাঁচব ততদিন আমি জিনেদের মৃত্যুর আর্তনাদ শুনবো, আর যারা কালো জাদুকর এদের মৃত্যুর আর্তনাদ শুনবো। তোকে একটা সুযোগ দিলাম, তুই এই মাসুম মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছিস, এই জন্য আমি তোকে কিছু করলাম না। তুইও কালো জাদু করিস টুকটাক, আমি দেখেই তোকে বুঝতে পারছি। তোকে যখন দেখছি ভালো কাজ করতে আসছিলি, ছেড়ে দিলাম তোকে। আর না হলে বাকি তান্ত্রিকদের যেই অবস্থা করছি, তোরও এই অবস্থা করতাম, কোনো ঝোপঝাড়ে তোর লাশ পড়ে থাকতো। আর এই সমস্ত তান্ত্রিকদের আশেপাশে যে চেলা পিশাচগুলা ঘোরে, যাদেরকে তোরা শক্তিশালী পিশাচ মনে করিস, ওই যে দেখিস না কাক টাক মরে পড়ে থাকে, ওই সমস্ত চেলা পিশাচগুলো হলো এইগুলা। ওই তান্ত্রিকদের সাথে ওর শিষ্য ওই চেলাগুলাকে আমি মেরে ফেলি। আর এই যে জিনগুলো আসছে না, 9টা জিন আসছিল, এর সাথেও যে চেলাগুলা ছিল, এদেরকেও মেরে ফেলছি। বাইরে গিয়ে দেখি সেগুলোর লাশ পড়ে আছে। এইটা মেলি বলে। মেলির হাসি দেখে মনে হচ্ছিল খুবই তৃপ্তির সাথে ওদেরকে মারছে। মারার সময় নাকি একটা জিন বলেছিল যে আমাদেরকে মারছিস, আমাদের আত্মীয়রা কিন্তু তোকে ছাড়বে না। এটা শোনার সাথে সাথে নাকি মিলি ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে। মিলি বলে, ওরে তোদের কি মনে হয় তোদের দুঃসম্পর্কের কোনো আত্মীয় এখনো বেঁচে আছে? আমি ওদেরকে আস্ত রাখছি। জানিস এই মেয়েটার 2টা চুল আমি কেন নিছি? এই মেয়েটার শরীরে যখন তোর মা বাবা ঢুকছে, তখন আমি এই মেয়েটার মাথার থেকে 2টা চুল নিছি। তোর মায়ের দিককার যত আত্মীয় আছে একটা চুল দিয়ে শেষ করছি। তোর বাবার দিককার যত আত্মীয় স্বজন আছে আর একটা চুল দিয়ে শেষ করছি। তোদের কোনো আত্মীয় স্বজনই এই পৃথিবীতে আর জীবিত নাই। এটা নাকি মেলি বলে। তো একটা পর্যায়ে এসে এই মৃত্যু খেলা শেষ হয়। এই ব্রাকর দাদার বাবা যখন ওই ঘর থেকে বাইরে বের হয়েছে, বের হওয়ার পর দেখা গেল ওই বাড়ির বিভিন্ন আশেপাশে বিভিন্ন ধরনের প্রাণী, বিড়াল, কুকুর, কাক, এমনকি বাঘের ছিন্ন ভিন্ন ডেড বডিও দেখেছিল। এগুলোকে পরে এক করে কবর দিয়ে দেওয়া হয় আর কি। তো মেলি এটাও বলে, এই গ্রামে অন্য কেউ চিকিৎসা করবে না কোনো জিনে ধরা রোগীর, আমি একাই করব আমার মৃত্যুর আগ পর্যন্ত। আর সব তান্ত্রিকদেরকে বলে দিস, তারা যদি কোনো জিনের সাথে চুক্তি করে কারোর উপর জাদুটোনা করে, তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে অন্যান্য তান্ত্রিকদের মতোই। এটা বলে নাকি মেলি চলে যায়। তো মেলি চলে যাওয়ার পর আর একটা জিনিস দেখা যায় যে দরজার ঠিক বাইরে 9টা কাক ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। এই যে এই মেয়েটার ভেতরে 7টা জিন আর তার মা বাবা ছিল, এই সবগুলোকে শেষ করে ফেলেছে। তো এই ঘটনার পর মেলি তো আসলে চেহারা আগে থেকে দেখাই নাই, যখন দেখা হয়েছে সবাই কানাঘুষা করছে এটা তো সেই মেলি। তখন সে তার বাড়িতে ফেরত যায়। তো বাড়িতে ফেরত যাবার পর
সে আরো কিছু চিকিৎসা করেছিল, তার চিকিৎসা ছিল অব্যর্থ। মানে সে যেটা ধরতো, মানে সোজা কথা হলো সে কোনো মার্সি করতো না কোনো জিনের উপরে, সে সবগুলোকে হত্যা করে ফেলতো। সে এমন কিছু জিনেদের সাথে চুক্তি করেছিল যার কারণে অসম্ভব রকমের ক্ষমতা সে পেয়েছিল। আর জিন যেগুলো সাধক শ্রেণীর জিন ছিল, বিশেষ করে যেগুলো ভালো, এগুলো নাকি অনেক সময় এসে মেলিকে বলতো, কারণ মেলি তো জিন হত্যায় এতটা পারদর্শী ছিল যে ওর সামনে যে কোনো শক্তিশালী জিন একদম মানে শিশু বলতে হবে আর কি। তো অনেক সময় অনেক ভালো সাধক শ্রেণীর জিন, অনেক অন্য ধর্মাবলম্বী জিনেরাও আসতো, যে তারা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে অন্য কিছু গোত্রের জিনদের দ্বারা। তখন মেলি কিন্তু তাদের পক্ষ নিয়ে ওদেরকে একদম শেষ করে দিত। তো এরই মধ্যে একটা ব্যাপার নাকি ঘটেছিল, সেটা হচ্ছে যে মেলির একটা সময় চলে আসে, যেই সময়ে ওই যেই জিনদের সাথে তার চুক্তি হয়েছিল, চুক্তি অনুযায়ী একটা সময় মেলি তো মারা যাবেই, তো মৃত্যুর সময়টাও নাকি চলে এসেছিল। মেলি বুঝতে পেরেছিল যে তার আসলে কি ঘটনা ঘটবে। ওই সময়ে একটা রহস্যময় ব্যাপার ঘটে, সেটা হলো যে ওই যে যেই জিনদেরকে, বিশেষ করে যারা একটু দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল কিন্তু ভালো, যেই জিনদেরকে সেভ করেছিল মেলি, সব জিনদেরকে হত্যা করতো বিষয়টা এরকম না, ভালোদেরকে সে কিছু করতো না। তবে পিশাচ শ্রেণীর জিন যেগুলো আছে এদের কোনো নিস্তার থাকতো না। তো এরকমই একটা দল এসে যখন মেলিকে দেখে যে মেলির অবস্থা ভালো না, বা মেলি বেশ দুর্বল হয়ে পড়ছে, ফিজিক্যালি দুর্বল হয়ে পড়ছে, তখন তারা একটা পরামর্শ দিয়েছিল মেলিকে, যে মেলি আপনি তো এরকম অনেক উপকার আমাদের করছেন, এই অল্প সময়ের মধ্যেই আপনাকে একটা পরামর্শ দেই। সেটা হচ্ছে যে আপনি যাদের সাথে চুক্তি করছেন, আপনার মৃত্যুর পর আপনার দেহ তারা নিয়ে যাবে, আপনার দেহ দিয়ে ওরা আরো ভয়ঙ্কর কালো জাদু করবে, শেষ পর্যন্ত আপনার দেহ দিয়ে আরো অনেক ভয়ঙ্কর কালো জাদুই হবে, যে কালো জাদুর বিপরীতে আপনি কালো জাদু শিখছিলেন, সেই কালো জাদুটাই প্রতিষ্ঠিত হবে। এখন কি করা যায়? যখন মেলিকে এই বিষয়ে পরামর্শ দিতে আসলেন, তারা বললেন যে মেলি, আমাদের পরিচিত খুব আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন কিছু সাধক জিন রয়েছে, তারা আপনার সাথে দেখা করতে চায়, আপনি অনুমতি দিলে তারা দেখা করতে আসবে। তারা সাধারণত কারোর সাথে দেখা করতে যায় না, কিন্তু তারা আসবে আপনার সাথে দেখা করতে। মেলি অনুমতি দেন, তারা আসে। তারা আসার পর নাকি মেলিকে বলেছিলেন যে আপনি এই যে কাজগুলো এটা ছেড়ে দেন, আমরা আমাদের জায়গা থেকে আপনার নিরাপত্তা দিব, ওই জিনদের সাথে যে চুক্তি ছিল এই চুক্তিটা আপনি ছেড়ে দেন, আপনি ধর্মকর্ম পালন করেন, কারণ আপনার তো আসলে আত্মা দেহ সব বিক্রি করে দিয়েছেন শয়তানের উদ্দেশ্যে, এর বিনিময়ে আপনি এরকম একটা ক্ষমতা পেয়েছেন। এরকম মিলিয়ন ট্রিলিয়ন, মানে এরকম তো অনেক আছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরকম দুষ্টু পিশাচ শ্রেণীর জিনিস, আপনি কয়টাকে মারবেন? শেষ তো করতে পারবেন না, আপনি একটা সময় শেষ হয়ে যাবেন, আপনি কয়টা জিনকেই বা হত্যা করেছেন। সুতরাং আপনি ধর্মের পথে ফেরত আসুন। তো এরপর নাকি এই মেলিও উনি এই বিবেচনা করে বিষয়টাকে যুক্তিযুক্ত মনে করেন, আর এরপর উনি সিদ্ধান্ত নেন যে উনি ওনার নাম বদলে ফেলবেন এবং বাকি জীবন ধর্মকর্ম করবেন। উনি ওনার নাম পরিবর্তন করেছিলেন, উনি ওনার নাম রেখেছিলেন আয়েশা, এবং বাকি জীবন উনি ধর্মকর্ম করেই শেষ করেছেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে উনি এই পথে আবার ফেরত আসলেন, ধর্মের পথে ফেরত আসলেন, উনি ফেরত আসার পর এই যে যাদের সাথে উনি চুক্তি করেছিলেন, চুক্তিটা তো এখন ভঙ্গ হয়ে গেল, উনি চুক্তি থেকে বের হয়ে আসলেন, ওরা নিশ্চয়ই ছাড়বে না, ওদেরকে কি করা যায়? তখন নাকি এই সাধক শ্রেণীর যোদ্ধা জিনেরা, মুসলিম জিনেরা মেলিওর পক্ষ নিয়ে ওই গোষ্ঠীটার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং ওই গোষ্ঠীটাকে সমূলে বিনাশ করেছিল। ওরাও কিন্তু খুব শক্তিশালী ছিল, তারপরও তাদেরকে বিনাশ করতে সক্ষম হয়েছিল ওই জিনেরা। এভাবেই মেলিও আয়েশা নাম নিয়ে পরবর্তীতে উনি ওনার জীবন অতিবাহিত করেছেন। তবে উনি কিভাবে পরবর্তী জীবনে ওই 70,000 জিনকে পরাস্ত করেছিলেন সেটাও নাকি আর একটা বড় ঘটনা। তো সেটা
সুযোগ হলে বা সেটা পরিপূর্ণভাবে সংগ্রহ করতে পারলে ফিরোজ মাহমুদ ভাই আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা সেই ঘটনার অপেক্ষায় থাকব। আর উনি বিদেশে এই মুহূর্তে খুব অসুবিধার মধ্যে আছেন সেটা জানিয়েছেন, কারণ আসলে যে কথা বলে নিয়ে যাওয়া হয় সব কথা তো আসলে পূরণ হয় না। বিশেষ করে বিদেশে যাওয়ার সময় যারা বিদেশে নিয়ে যায়, বিশেষ করে যাদের মাধ্যম দিয়ে মানুষ বিদেশে যায়, অনেক কথাই তো বলে এত টাকা বেতন পাবা, এখানে সেইখানে কাজ পাবা, অনেক ভালো এসি রুমে বসবা, অফিসিয়াল কাজ, কিন্তু গিয়ে দেখা যায় সব উল্টাটা। তো উনি বেশ সমস্যার মধ্যে আছেন বলে জানিয়েছেন যে এরকম সব কথা আসলে মেলে নাই তাদের সাথে, একটু অসুবিধা ছিল, সেটা আবার বেড়েছে। তো আশা করছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনি সব সমস্যা থেকে মুক্তি পাবেন, আমরা দোয়া করি আপনাদের হরবল পরিবারের পক্ষ থেকে। আর ওনার আরো ঘটনার প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই এপিসোডের ঘটনাগুলো বলতে একটি ঘটনাই বলেছি, তবে এর মাঝখানে কয়েকটা ঘটনা ছিল। বিশেষ করে এই হুদ্দা ঘুমাইলের মুক্তির যেই ব্যাপারটা, এটা একটা ব্যাপার ছিল, মাঝখানে কালো জাদুর একটা ব্যাপার ছিল, আর মেলির জাদু শেখার যে ব্যাপারটা, এটার একটা ব্যাপার ছিল। তবে উনি কিভাবে জাদু শিখেছিলেন, 12 বছর কোথায় ছিলেন, কিভাবে উনি ফেরত আসলেন, এই বিষয়টা আসলে আমাদের কাছে পরিষ্কার না। হয়তো পরবর্তীতে পরিষ্কার হয়তো আমরা হতেও পারি, কিন্তু সেটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরবর্তীতে মেলি তার শেষ জীবনে কি করেছিলেন এই বিষয়ে আমরা জানতে পারি। এর মাঝখানে হুদ্দা ঘুমাইলের কিন্তু প্রসঙ্গটা ওইভাবে আসেনি, ওটা শুরুতেই একবার ছিল, এর ভিতর কিন্তু ওইভাবে আর আসেনি। তো এটাই ছিল ঘটনা।